এই যে শুনুন, আপনি কি কানে কালা নাকি? সেই কখন থেকে নক করছি, নিন আপনার দামি ডাব্বা, আর আমার টিফিন ক্যারিয়ারটা ফেরত দিন। গেট আউট। কে পারমিশন দিয়েছে ভেতরে আসার? আর আমার জিনিসকে ডাব্বা বলার সাহস আপনার হয় কি করে? ওরে বাবা, কথা শুনলে মনে হয় একদম আসমান থেকে নামছেন। আপনি আমার ব্যাগের সাথে আপনার ল্যাপটপ ব্যাগে বদলে ফেলেছেন রাস্তার মোড়ে। আমার মার হাতের বানানো আলুর দম আর লুচি আপনার ওই দামি ব্যাগে পচে যাচ্ছে, আর আপনি এখানে সাহেব সেজে বসে আছেন। আমাদের আজকের গল্পে শুরু হচ্ছে আদের রাজকীয় অফিসের কেবিনে। ঝিলিক সেখানে পৌঁছেছে তার ভুল করে বদলে যাওয়া এক পার্সেল ফেরত দিতে। আদি ল্যাপটপে ডুবে আছে। ঝিলিক দরজা ঠেলে ভেতরে হালকা মুখ বাড়িয়ে কথা বলছে। আদি ল্যাপটপে মুখ বুঝে গম্ভীর হয়ে কথা বলছিল। ঝিলিকের চেঁচামেচিতে আদি এবার ল্যাপটপ বন্ধ করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। হোয়াট দ্য? আপনি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমি আদি চৌধুরী। আমার 1 মিনিটের দাম আপনার ওই আলুর দমের চেয়ে অনেক বেশি। দামি দিয়ে কি হয়? পেটে খিদা পেলে তো ওই লুচিই খেতে হবে। ল্যাপটপ চিবিয়ে তো আর পেট ভরবে না। জলদি দিন বলছি আমার টিফিন বক্স। আদি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ঝিলিকের উচ্চতা আদির কাঁধ পর্যন্ত। আদি এক পা এগোতেই ঝিলিক ঘাবড়ে গিয়ে পেছাতে গিয়ে কার্পেটে পা আটকে গেল। ঝিলিক পড়ে যেতেই আদি তার কোমর জড়িয়ে ধরল। ঝিলিকের মাথার বেলি ফুলের মালাটা আদির স্যুটের ব্রোচে আটকে গেল। ঝিলিক চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আদি খুব কাছ থেকে ঠান্ডা গলায় বলে, আপনি সবসময় এমন বিশৃঙ্খলা তৈরি করেন কেন? নিজেকে সামলাতে পারেন না? আপনি আপনি আগে ছাড়ুন তো। আপনার ওই সঙ্গের পোশাকের জন্য আমার ফুলের মালাটা ছিঁড়ে গেল। আপদ একটা। আসলে ঝিলিক আদির অফিসে চাকরি করে। আদি ভীষণ বড়লোক আর এই অফিসের এমডি। সকালবেলা রাস্তার মোড়ে ধাক্কা লেগে দুজনের ব্যাগ পাল্টাপাল্টি হয়ে যায়। ঝিলিক নিয়ে যায় আদির ল্যাপটপ ব্যাগ। আদি নিয়ে যায় ঝিলিকের ডাব্বা। এখন ঝিলিক সেটা ফেরত নিতে আর দিতে এসেছে, কিন্তু আদির সামনে এলেই যেন সে কেমন হয়ে যায়। সবকিছু যেন থেমে যায় চারপাশের। আদিকে সে একটু ভয়ও পায়। আদির কাছ থেকে ছাড়া পেতে আদির ল্যাপটপটা টেবিলে রেখে নিজের ডাব্বাটা নিয়ে এসে দৌড় মারে। আমি চলি। ঝিলিক চলে যেতেই আদি টিফিন বক্সটা দেখে। সেটা খুলে দেখে আলুর দম আর লুচি। একটু মুখে পুড়ে মুচকি হাসি দেয়। বাহ, বেশ মজাত মিস ঝিলিক। হা হা হা। ঝিলিক খুব ধর্মপ্রাণ। সে মাজারে গেছে তার বোনের বিয়ের জন্য মানত করতে। আদিও সেখানে এসেছে তার দাদির জোড়াজুড়িতে। ঝিলিক মানত করছিল আর আদি ফোন কানে দিয়ে পাশ দিয়ে যাচ্ছিল। হ্যাঁ, আমি চাই ওই কন্ট্রাক্টটা যে কোনো মূল্যে যেন আমি পাই। টাকা নিয়ে চিন্তা করো না। এই যে কুঞ্জুস সাহেব, মাজারে এসেও ব্যবসার চিন্তা? একটু তো আল্লাহকে ডাকুন। আপনি আপনি আবার আপনি কি আমায় ফলো করছেন? মরে গেলেও না, আমি এখানে এসেছি পুজো দিতে। আর শোনেন, আপনার ওই সাদা শার্টে কিন্তু মোম লেগেছে। ইস, একদম নোংরা লাগছে। আদি শার্টের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে লাগলো। ড্যাম ইট! আপনি যেখানেই যান কেন সব নোংরা করে দেন? আমার লাইফে আপনার মতো একটা মেয়ে আসাই মানে একটা ডিজাস্টার। ডিজাস্টার তো আপনি। কথা বলেন যেন কামান দাগছেন। যান গিয়ে শার্ট ধুয়ে আসুন। রেগে ঝিলিক সেখান থেকে চলে গেল। আদি ফোনের দিকে তাকিয়ে বলে, আজব তো, এটা মেয়ে না অ্যাটম বোম, সারাক্ষণ ফাটতেই থাকে। ও পাশ থেকে আদির বিজনেস ক্লায়েন্ট হা হয়ে থাকে। অ্যাটম বোমা মানে কি বলছেন মিস্টার আদি? ওপস, সরি মিস্টার তালুকদার, আপনাকে না একটা জঙ্গলি বিলিকে বলছিলাম। হ্যাঁ, ওইটা ফাইনাল করুন। আদির দাদু খুব অসুস্থ। বাড়িতে সেবিকা বা দেখভালের জন্য কাউকে দরকার। ঘটনা চক্রে ঝিলিক সেই কাজ পায় দাদুর পছন্দের কারণে। ঝিলিক বড়সড় এক ব্যাগ নিয়ে দাদির বিশাল প্রাসাদের সামনে এসে দাঁড়ায়। ঝিলিক বিড়বিড় করে, বাপ রে, এ তো বাড়ি না, যেন কয়েতখানা। এখানে থাকলে তো আমি দুদিনেই পাগল হয়ে যাব, কিন্তু দাদুর কথা ফেরাতে পারলাম না। আদিদের বাড়ি থেকে বের হচ্ছিলেন। ঝিলিককে দেখে থমকে দাঁড়ালেন। আপনি আপনি এখানে কেন? আমি কি গার্ডদের বলিনি কোনো অচেনা মেয়েকে ঢুকতে না দিতে? আমি অচেনা নই, আমি এই বাড়ির নতুন মেহমান। দাদুই ডেকেছেন আমাকে। সরুন, আমার ব্যাগটা বড্ড ভারী। আদিদের রাস্তায় দাঁড়িয়ে থাকা ঝিলিকের পথ আটকে বলে, আমি থাকতে আপনি এ বাড়িতে এক পাও দিতে পারবেন না। গেট লস্ট।
ঝিলিক ততক্ষণে দাদুকে দেখে চিৎকার শুরু করেছে। দাদু বারান্দায় দাঁড়িয়েছিল। দাদু, দেখুন আপনার নাতি আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি চলে যাচ্ছি। আদি, ওকে ভিতরে নিয়ে আয়। ও না আসলে আমি ওষুধ খাবো না। আদি প্রচন্ড বিরক্তিতে ঝিলিকের ব্যাগটা হ্যাচকা টেনে ধরলো। ঝিলিক হাসতে হাসতে ভিতরে ঢুকলো। আদি মনে মনে ভাবলো, এই মেয়েটাকে আমি 1 সপ্তাহের মধ্যে এই বাড়ি থেকে কান ধরে বের করে দেব। আসলে আদির অফিসে ঝিলিক কাজ করলেও তারা দুজন কেউ কাউকে দেখতে পারে না। তারা দুজনেই দুই মেরুর লোক। আদি হচ্ছে গম্ভীর এবং চুপচাপ আর ভীষণ রাগী লোক। বলা যায় তার জীবনে আনন্দটাও খুবই দুর্লভ। অপরদিকে ঝিলিক হচ্ছে চঞ্চল, বেশি কথা বলা এবং খুব ছটফটে আর খুশিতে থাকা মেয়ে। যেখানে যায় সেখানে কোনো না কোনো ঝামেলা পাকায়। এইসব কারণে আর অতিরিক্ত কথা বলার কারণে আগে তাকে খুব অপছন্দ করে। আর সারাক্ষণই তারা দেখা হলে একে অপরের সাথে লেগেই থাকে। তাই এখন হঠাৎ আদি নিজের বাড়িতে তাকে দেখে আগের মতো সহ্য হচ্ছিল না। সে চিন্তা করছে কিভাবে ছেলেকে বাড়ি থেকে তাড়ানো যায়, কিন্তু তার দাদুর পছন্দ বলে কথা। তাই সে কিছু করতেও পারছে না, কারণ তার কাছে তার দাদুর সুস্থতা অনেক বড় কিছু। ঝিলিক কিচেনে ঢুকেছে দাদুর জন্য সুজি বানাতে। সেখানে আদি এসেছে ব্ল্যাক কফি খেতে। ঝিলিক আনমনে গান গাইছে আর নাচাচ্ছে। ও জীবন, তোমার কাছে ও আপনি আবার আসলেন আমার গান শুনতে? আপনার ওই ফাটল ধরা গলার গান শোনার কোনো শখ আমার নেই। কফি মেকারটা দিন। দিচ্ছি দিচ্ছি, তবে আমার উপর এত গরম হবেন না, শেষে রক্তচাপ বেড়ে হার্ট ফেল করবেন। আদি কফির কাপটা নিতে গেল, আর ঝিলিক ঠিক তখনই তেলের বোতল নিয়ে ঘুরলো। আদির দামি জুতোয় তেল পড়ে গেল। আদি পিছনে গিয়ে ঝিলিককে জড়িয়ে ধরলো যাতে না পড়ে যায়। ঝিলিকের হাতে থাকা সুজির গুঁড়ো আদির সারা মুখে আর চুলে মেখে গেল। ঝিলিক হাসি চেপে রাখতে না পেরে ফেটে পড়ল। আদি ধপধপে সাদা মুখ নিয়ে চেঁচিয়ে ওঠে, হোয়াট দ্য, আপনি কি আমাকে জোকার বানানোর কন্ট্রাক্ট নিয়েছেন? হা 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 হা। আপনাকে তো একদম বরফের পুতুলের মতো লাগছে। এক কাজ করুন, ফ্রিজে ঢুকে যান, একদম মানাবে আপনাকে। আদির আগে কাঁপতে কাঁপতে ঝিলিকের খুব কাছে এসে বলে, আপনি হাসছেন? আপনি জানেন আমি আপনার সাথে কি করতে পারি? কি করবেন? বকবেন তো? বুনো ওলের জন্য বাঘা তেঁতুল লাগে, বুঝলেন? আমি ডরাই না আপনাকে। আদি সেখান থেকে রেগে চলে যায়। রাতে ঝিলিক বারান্দায় দাঁড়িয়ে তারা দেখছিল। হঠাৎ দেখলো একটা ছায়া তার দিকে এগিয়ে আসছে। ঝিলিক চিৎকার করে চোখ বন্ধ করে ফেললো। ওরে বাবা গো, চোর চোর, বাঁচাও বাঁচাও। আদি ঝিলিকের মুখ চেপে ধরে। চুপ, একদম চেঁচাবেন না। আমি আদি, পানি খেতে আসছিলাম। ঝিলিক আদির হাত সরিয়ে দিয়ে বলে, আপনি তো আস্তে একটা আপদ। এইভাবে অন্ধকারে কেউ আসে? আমার হার্টবিট তো একদম ঘোড়া দৌড় দিচ্ছে। এত ভয় পান কেন? আমি ছোটবেলা থেকেই অন্ধকার আর একা থাকতে ভয় পাই। আপনি তো রোবট, আপনার মনে তো কোনো ভয় নেই। ভয় সবার থাকে ঝিলিক, শুধু কেউ দেখায়, কেউ লুকিয়ে রাখে। আদি প্রথমবার ঝিলিককে নাম ধরে ডাকলো। ঝিলিক অবাক হয়ে আদির দিকে তাকালো। চাঁদের আলোয় আদির গম্ভীর মুখটা আজ বড্ড মায়াবী লাগছে। ঝিলিক কিছু বলতে চাইলো, কিন্তু আদি আবার সেই কঠিন মুখোশ পরে নিল। কাল সকাল 8টায় আমার মিটিং আছে। আপনার এই বকবকানি বন্ধ করে ঘুমাতে যান। ডিস্টার্ব মি নো মোর। ঝিলিক মুখ ভেঙচে চলে যায়। আদির বিশাল প্রাসাদে সাজ সাজ রব। আদির দাদির জন্মদিন। ঝিলিক সারা বাড়ি গাঁদা ফুল আর মাটির জিনিস দিয়ে সাজিয়েছে, কিন্তু আদি এটা পছন্দ করছে না। সে চায় দামি ডেকোরেশন আর ঝাড়বাতি। আদি সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে, হোয়াট দ্য, এইসব সস্তা ফুল দিয়ে বাড়িটা কে সাজিয়েছে? এটা কি কোনো গ্রামের মেলা নাকি? এই ঝিলিক, কোথায় আপনি? ঝিলিক হাতে একটা প্রদীপ নিয়ে দৌড়ে আসে। আদি প্রদীপটা ঝিলিকের হাত থেকে কেড়ে নিয়ে টেবিলের উপর ধপাস করে রেখে দেয়। কি হয়েছে? এইভাবে চিল্লাচ্ছেন কেন? প্রদীপটা তো নিভে যাবে। দেখুন তো বাড়িটা কত মায়াবী লাগছে। মায়াবী না, এটাকে বৃষ্টি বলে। আমি গেস্টদের ইনভাইট করেছি। তারা কি এসে এই ধোয়া আর সস্তা ফুলের গন্ধ শুকবে? এখনই এসব সরান। সস্তা মানে কি? এগুলো টাটকা ফুল। দাদি বলেছিলেন ওনার দেশি ফুল পছন্দ। আপনি কি সবসময় নিজের পছন্দের সবার উপর চাপিয়ে দিবেন? ইয়েস, বিকজ দিস ইজ মাই হাউস। আর আপনি এখানে স্রেফ একজন সেবিকা। নিজের লিমিট ভুলে যাবেন না। আদি হন হন করে চলে গেল। ঝিলিক ফুলগুলো সরালো না, বরং জেদ করে আরো বেশি প্রদীপ জ্বালালো। তার মনে এক অদ্ভুত তেজ। সে আদিকে প্রমাণ করেই ছাড়বে যে সাধারণ জিনিসও সুন্দর হতে পারে।
রাত 8টা। পার্টি শুরু হয়েছে। শহরের বড় বড় ব্যবসায়ীরা এসেছেন। আদি ব্ল্যাক স্যুট পরে একদম রাজপুত্রের মতো ঘুরছে। ঝিলিক পরেছে একটা খুব সাধারণ লাল পাড়ের সাদা শাড়ি। সে দাদুতে হুইল চেয়ারে করে নিচে নিয়ে আসলো। ঠিক তক্ষুনি আদির এক বিজনেস পার্টনার ঝিলিককে দেখে কথা শোনালো। আরে আদি, তোমার বাড়িতে এই কাজের মেয়েগুলো কি ইউনিফর্ম পরে না? এই গেও সাজে এখানে ঘুরছে কেন? আদিক এক মুহূর্তের জন্য ঝিলিকের দিকে তাকালো। লাল শাড়িতে ঝিলিককে বড্ড অপার্থিব লাগছে, কিন্তু ইগো তাকে বাধা দিল। ওকে ইগনোর করুন। ও আসলে আমার দাদির পছন্দের সেবিকা, তাই কিছু বলছি না। ঝিলিক শুনতে পেয়ে আদির সামনে গিয়ে দাঁড়ালো। শুনুন আদি, গেও সাজ হতে পারে, কিন্তু আপনাদের এই দামি স্যুটের চেয়ে আমার শাড়িটা অনেক বেশি পরিষ্কার, কারণ এতে অহংকারের ময়লা নেই। আদির আগে ঝিলিকের হাত ধরে টেনে এক কোণায় নিয়ে গেল। কি সাহস আপনার? সবার সামনে আমাকে লেকচার দিচ্ছেন? আপনাকে আমি এখানে থাকতে দিয়েছি বলে কি আপনি মাথায় চড়ে বসবেন? ছেড়ে দিন হাতটা, লাগছে তো আমার। আপনি মানুষ নাকি পাথর? কোনো মেয়েকে কিভাবে সম্মান দিতে হয় জানেন না? আদি হুট করে ঝিলিকের হাত ছেড়ে দিল। সে খেয়াল করলো ঝিলিকের নরম কবজিতে তার হাতের আঙ্গুলে লাল দাগ পুষে গেছে। আদির মনে একটা অদ্ভুত চিনচিনে ব্যথা হলো, কিন্তু সে সেটা মুখে প্রকাশ করলো না। পাটির মাঝখানে হঠাৎ পাওয়ার কাট হয়ে গেল। পুরো বাড়ি ঘুটঘুটে অন্ধকার। ঝিলিক অন্ধকারই কাঁপতে শুরু করলো। সে আদির নাম ধরে চিৎকার দিতে গিয়েও থেমে গেল। হঠাৎ সে অনুভব করলো কেউ তার খুব কাছে এসে দাঁড়িয়েছে। ঝিলিক ভার্ত গলায় বলল, কে কে ওখানে? ভূত নাকি? ভূত না আমি। অত ভয় পাওয়ার কি আছে? আপনি অন্ধকার বোঝেন না আদি। অন্ধকার মানেই একলা হয়ে যাওয়া। আমাকে একা রেখে যাবেন না প্লিজ। ঝিলিক ভয়ে আদির স্যুটের কলারটা খামচে ধরল। আদি চাইলেই ঝিলিককে সরিয়ে দিতে পারত, কিন্তু সে পারল না। সে ঝিলিকের কাঁধে হাত রাখলো। ঝিলিকের গায়ের বেলি ফুলের ঘ্রাণ আর তার দ্রুত হৃদস্পন্দন আদিকে কেমন জানি আচ্ছন্ন করে দিল। আই এম হেয়ার, ভয় পাবেন না। আপনার মনটা কি আসলেই পাথরের? তবে আপনার হার্টটা কেন এত জোরে জোরে বাজছে? আদি উত্তর দিল না। আলো ফিরে আসার ঠিক আগের মুহূর্তে সে ঝিলিককে ছেড়ে দিয়ে দূরে সরে গেল। আলো আসার পর ঝিলিক দেখলো আদি আবার সে আগের মতো গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। পার্টি শেষ। ঝিলিক খুব ক্লান্ত। সে কিচেনে গিয়ে পানি খেতে গেছে। সেখানে আদিও এলো। ঝিলিক ইচ্ছে করে আদির গ্লাসে নুন মেশাতে চাইলো, কিন্তু আদি তাকে ধরে ফেললো। একবার ওই ট্রিকটা কাজ করেছে, বারবার করবে না। আপনি কি ভাবেন আমি আপনার চেয়ে কম চালাক? চালাক তো আপনি অবশ্যই, না হলে এত মানুষের সামনে আমাকে অপমান করেন কিভাবে? এই নিন আপনার জল, নিজেই খেয়ে মরুন। আদি গ্লাসটা একপাশে সরিয়ে রেখে ঝিলিকের একদম কাছে এলো। আপনি আমাকে রাক্ষস ভাবেন, তাই না? রাক্ষস? না না, রাক্ষসরা তো অন্তত মানুষের মতো কথা বলে। আপনি তো রোবট। রোবটদের চার্জ দিতে হয়। আপনি কি আমায় চার্জ দেবেন? আদি হেসে দিল। ঝিলিক এই প্রথম তাকে হাসতে দেখলো। অবাক হয়ে বলল, আপনি হাসলেন? ওরে বাবা, দাদুকে ডাকতে হবে। আজ সূর্য মনে হয় পশ্চিমে উঠেছে। আদির এক আত্মীয়া, যে ঝিলিককে দু চোখে দেখতে পারে না। সে ঝিলিকের ঘরে একটা দামি হার লুকিয়ে রাখলো যাতে ঝিলিককে চোর বানানো যায়। সকালে সারা বাড়িতে হুলস্থুল পড়ে গেল। এই গেও মেয়েটাই আমার হার চুরি করেছে, ওর ব্যাগ চেক করা হোক। আমি চুরি করিনি দাদু, বিশ্বাস করুন। আদি তুই কিছু বল, ও এমন কাজ করতেই পারে না। আদি এগিয়ে এলো। সে ঝিলিকের চোখে জল দেখলো। সে জানে ঝিলিক কেমন। সে হঠাৎ আত্মীয়ার দিকে তাকিয়ে এক অকাট্য প্রমাণ পেশ করলো। চুপ করুন সবাই। হারটা চুরি হয়নি। কাল রাতে আমি ঝিলিককে হারটা দিয়েছিলাম পলিশ করার জন্য। হারটা আমার কাছেই আছে। এখন থেকে ঝিলিককে নিয়ে একটা বাজে কথা শুনলে আমি তাকে এই বাড়ি থেকে বের করে দেব। পরিষ্কার সবার কাছে? আদি কেন ঝিলিককে বাঁচালো? তার মনে কি ঝিলিকের জন্য কোনো সফট কর্নার তৈরি হচ্ছে? আদি আর ঝিলিকের জীবনের রসায়ন এখন যেন এক অগ্নি পরীক্ষা। আদি যেন ঝিলিককে সবার সামনে রক্ষা করেছে, তেমনি আবার নিজের ইগোর কাছে হার মানতে নারাজ। অন্যদিকে ঝিলিক বুঝতে পারছে না এই পাথুরে মানুষটা আসলে কি চায়। সকাল থেকে আকাশটা মেঘলা। ঝিলিক বাগানে ভিজে কাপড় মেলছিল। গত রাতের ঘটনার পর থেকে সে আদির সাথে কথা বলার সুযোগ খুঁজছে। আদি কেন তাকে বাঁচালো? কেন মিথ্যা বলল যে হারটা সে ঝিলিককে দিয়েছে? ঝিলিক তখন ভাবনার সাগরে ডুব দিচ্ছে। ঠিক তখনই আদি অফিস যাওয়ার জন্য বেরিয়ে এলো। ঝিলিক কাপড় মেলা থামিয়ে বলল, এই যে দাউদাউ সাহেব, একটু দাঁড়ান তো, কথা আছে। আদি ঘড়ি দেখতে দেখতে বলল, আমার হাতে সময় নেই।
আর দাও দাও মানে কি? আপনি কি মানুষের নাম ঠিক মতো বলতে পারেন না? আপনার রাগ তো সব সময় দাও দাও করে জ্বলে, তাই ওটাই আপনার নাম। আচ্ছা, কাল রাতে আপনি সবার সামনে মিথ্যা বললেন কেন? আপনি তো জানেন আমি হারটা নেইনি। আদি ঝিলিকের খুব কাছে এসে নিচু গলায় বলে। আমি মিথ্যে বলেছি কারণ আমার বাড়ির লোক চোর হোক এটা আমি চাই না। আর আপনি এই বাড়িতে আমার গেস্ট। আপনার অপমান মানে আমার বাড়ির অপমান। এর পেছনে কোনো ভালোবাসা নেই, বুঝেছেন? বাপ রে, কত নীতি কথা! ভালোবাসা না থাকুক, একটু কৃতজ্ঞতা তো থাকতেই পারে। একটু থ্যাংক ইউ আশা করেছিলাম, উল্টো ধমক দিলেন। বিকালবেলা চেক আপের জন্য ঝিলিক আর আদিকে একসাথে হাসপাতালে যেতে হলো। ফেরার পথে হঠাৎ আদির দামি গাড়িটা মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেল। চারদিকে নির্জন রাস্তা আর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। আদি ইঞ্জিন চেক করতে করতে বলল। ড্যামিট, এই বৃষ্টিতেই গাড়িটা নষ্ট হওয়ার ছিল। ঝিলিক গাড়ির ভেতর থেকে জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টি ছুতে ছুতে বলল। আহা কি সুন্দর বৃষ্টি! আপনি তো শুধু কাজ আর গাড়ি বোঝেন, একটু বৃষ্টি উপভোগ করুন না। আপনার ওই রোমান্টিকতা বন্ধ করুন। আমাদের জলদি ফিরতে হবে। নেক্সট কোনো লিফট না পাওয়া পর্যন্ত আমাদের এখানেই থাকতে হবে। ঝিলিক আর স্থির থাকতে পারল না। সে গাড়ি থেকে নেমে বৃষ্টির মাঝে নাচতে শুরু করলো। আদি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে বিরক্তিমাখা মুখে ঝিলিকের পাগলামি দেখছিল, কিন্তু বৃষ্টির ছাটে ঝিলিককে বড্ড স্নিগ্ধ দেখাচ্ছে। তার ভেজা চুল আর হাসি মুখ আদিদেবের বুকের ভিতর কেমন এক অদ্ভুত স্পন্দন তৈরি করলো। হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস আসতেই ঝিলিক কাঁপতে শুরু করলো। তার হাঁপানি বা ঠান্ডার সমস্যা আছে। সে কাঁপতে কাঁপতে আদির দিকে এগিয়ে এলো। আদি, আমার খুব ঠান্ডা লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আদি উদ্বিগ্ন হয়ে ঝিলিককে ধরে ফেলল। ঝিলিক, আপনি ভিজলেন কেন? আপনি কি পাগল? আপনার শরীর যে খারাপ সেটা বলবেন তো? আদি ঝিলিককে পাজা কোলা করে তুলে নিয়ে গাড়ির পেছনের সিটে বসালো। নিজের দামি ব্লেজারটা খুলে ঝিলিকের গায়ে জড়িয়ে দিল। ঝিলিক জ্বরে আর ঠান্ডায় আধা অচেতন হয়ে আদির কাঁধের উপর মাথা রাখলো। আদি পরম মমতায় ঝিলিকের ভেজা চুলগুলো সরিয়ে দিল। সব সময় কেন আমাকে বিপদে ফেলেন? কেন আমাকে দেখলে আপনার সব রাগ পানি হয়ে যায়? পরদিন সকালে আদির বাড়িতে এক বিশেষ অতিথি এলো। আদির ছোটবেলার বন্ধু আর এক সময়ের ক্রাশ তানিয়া। তানিয়া আধুনিক, আল্ট্রা মডার্ন এবং ঝিলিককে দেখে এসে তাচ্ছিল্য করতে শুরু করলো। আদি, তোমার চয়েস এত ডাউনগ্রেড হয়ে গেছে, এই গেও মেয়েটা তোমার বাড়িতে কি করছে? তানিয়া ও দাদির দেখাশোনা করে। বাদ দাও এসব। ঝিলিক দূর থেকে দেখছিল তানিয়া আদির হাত ধরে কথা বলছে। ঝিলিকের বুকের ভিতর কেন জানি জ্বলে উঠল। ওরে বাবা, সংসার যে আসছে আবার আমার উপর কথা বলছে। দাদি, এই ময়না পাখিটা কে? হোয়াট ডিড ইউ জাস্ট কল মি ময়না পাখি? হ্যাঁ, ঠোঁট দুটো তো লাল করে রাখছেন সারাক্ষণ। আদি, আপনার এই বান্ধবীর কি কথা বলতে কষ্ট হয়? সারাক্ষণ আপনার গায়ে কেন চিপকে আছে? আদি হাসি চেপে রেখে গম্ভীর হয়ে বলে। ঝিলিক, বড়দের মাঝখানে কথা বলবেন না। তানিয়া আমার অনেক পুরনো বন্ধু। ঝিলিকার কথা না বলে বকবক করতে করতে চলে যায়। এদিকে তানিয়া আদির জন্য রান্না করতে গেল। ঝিলিক ভাবলো সেও দেশি মুরগির ঝোল আর ভাত রান্না করবে। রান্নাঘরে দুজনের মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হলো। আদি তো স্পাইসি খাবার খায় না, ও আমার হাতের পাস্তা খুব পছন্দ করে। পাস্তা তো আটা সেদ্ধ, ওটা খেলে মানুষের শক্তি হয় না। মিস্টার আদি, ঝালমরিচকে আজ আমি ঝাল মুরগি খাওয়াবো। খাওয়ার টেবিলে আদি বসতেই তানিয়া আর ঝিলিক দুজনেই খাবার এগিয়ে দিল। আদি ঝিলিকের ঝাল মুরগির ঝোল মুখে দিয়েই লাল হয়ে গেল, কিন্তু তানিয়াকে রাগাতে সে ঝিলিকের রান্নারই প্রশংসা করলো। খুব ভালো হয়েছে ঝিলিক, তবে ঝালটা একটু কম হলে ভালো হতো। শুনলেন তো ময়না পাখি আপনি, আপনার পাস্তা আপনিই চিবান। তানিয়া রেগে মেগে সেখান থেকে চলে যায়। ঝিলিক হাসতে থাকে। তানিয়া রুমে গিয়ে ফোঁসফাস করতে থাকে। সে আদির বাড়িতে পাকাপাকিভাবে জেগে বসার প্ল্যান করেছে। সে বুঝতে পেরেছে আদির পাথুরে মনে ঝিলিক নিঃশব্দে জায়গা করে নিচ্ছে। একটু পর সে আদির রুমে যায়। আসবো আদি? হ্যাঁ এসো। অনুমতি চাইতে হয় নাকি আবার? তানিয়া ভেতরে গিয়ে বসলো। তারপর তানিয়া আদিকে উস্কানি দিতে শুরু করলো। আদি, তুমি কি খেয়াল করছো ওই মেয়েটা সারাক্ষণ তোমার পাশে গোড়ার উছিলাই খুঁজে? আসলে ও তোমার টেটার্স আর টাকা দেখে ফাঁসাতে চাইছে। তানিয়া, ঝিলিক হয়তো একটু চঞ্চল, কিন্তু ও তেমন মেয়ে নয়। ওর আত্মসম্মান অনেক বেশি। ওরে এলি? তবে কাল রাতে ও তোমার ঘরে কেন গেছিল? আমি নিজের চোখে দেখছি। আদি তানিয়ার কথা পুরোপুরি বিশ্বাস না করলেও তার মনে একটা খটকা তৈরি হলো।
সে ঝিলিককে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। আদির স্টাডি রুম আর বারান্দার মাঝখানে একটা বড় কাচের স্লাইডিং দেয়াল। আদি ভেতরে বসে কাজ করছিল। ঝিলিক বাইরে বারান্দায় ভিজে চুল শুকাচ্ছিল। হঠাৎ ঝিলিক দেখলো কাচের উপাশে আদি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ঝিলিক কাচের উপর নক করে। কি দেখছেন মিস্টার ঝালমরিচ? আপনার কাজ নেই নাকি? আমার শাড়িটা আজ খুব দামি লাগছে। আদি কাচের উপাস থেকে ইশারায় ঝিলিককে কাছে আসতে বলল। ঝিলিক নিচের দেয়ালের কাছে আসতেই আদি তার হাতের তালুটা কাচের উপর রাখলো। ঝিলিকও অবচেতন মনে কাচের উপাস থেকে নিজের হাতটা আদির হাতের উপর রাখলো। মাঝখানে কাচের ব্যবধান, কিন্তু দুজনের চোখের ভাষা এক হয়ে গেল। ঝিলিকের নিঃশ্বাস কাচের উপর বাষ্প তৈরি করলো। আদি সেই বাষ্পের উপর ঝিলিকের নামের প্রথম অক্ষর ঝ লিখে দিল। কেন আমি আপনাকে ঘৃণা করতে পারছি না ঝিলিক? কেন এই কাচের দেয়ালটা ভেঙে আপনাকে ছুঁতে ইচ্ছে করছে? ঝিলিক হা করে তাকিয়ে রইল। আদি হঠাৎ কিছু মনে পড়তেই সেখান থেকে চলে গেল। যা বাবা, এটা কিছু হলো? ওদিকে যখন কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না, তখন তানিয়া ঝিলিককে জব্দ করতে এক বুদ্ধি বের করলো। ওদিকে যখন কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না, তখন তানিয়া ঝিলিককে জব্দ করতে এক বুদ্ধি বের করলো। সে ঝিলিককে বলল যে আজ বাড়িতে এক বড় পার্টি আছে এবং আদি চাই ঝিলিক যেন খুব মডার্ন সাজে। সে নিজে ঝিলিককে সাজিয়ে দিল। উদ্ভট নীল আই শ্যাডো, খয়েরি লিপস্টিক আর একটা ওয়েস্টার্ন ড্রেস, যা ঝিলিকের একদমই মানাচ্ছে না। ঝিলিক আয়নায় নিজেকে দেখে, ওরে বাবা, তানিয়া আপু, আমাকে তো একদম সার্কাসের পেতনির মতো লাগছে। আরে না, কি যে বলো, সবাই তো এই স্টাইলই পছন্দ করে। যাও নিচে গিয়ে সবাইকে সারপ্রাইজ দাও। আদু এমন সাজ পছন্দ করে। ঝিলিক যখন সিঁড়ি দিয়ে টলতে টলতে নামলো, আদি ড্রিঙ্কস হাতে দাঁড়িয়েছিল। ঝিলিককে অমন ঢঙের সাজে দেখে আদি হুট করে হেসেই ফেলল। আদি চৌধুরী হাসছে, এটা পুরো বাড়ির জন্য এক বিস্ময়। আদি হাসি চেপে বলল, হোয়াট দা, আপনি কি কোনো হরর মুভির শুটিং করে আসছেন? এই অবস্থায় বাইরে বেরোলে তো পাড়ার কুকুরও আপনাকে তাড়া করবে। আদির কথা শুনে ঝিলিকের চোখ ছলছল করে উঠল। হাসুন, আপনি তো সুযোগই খুঁজেন আমাকে অপমান করার। তানিয়া বলল সবাই নাকি এমন সাজি পছন্দ করে। এক মুহূর্তেই আদির হাসি উধাও হয়ে গেল। সে বুঝতে পারলো এটা তানিয়ার কাজ। তানিয়া মিথ্যে বলেছে, আর আপনিও কি আস্ত একটা বোকা? আপনার নিজের কোনো বুদ্ধি নেই? আদি ঝিলিকের হাত ধরে টেনে বাথরুমে নিয়ে গেল। সে নিজেই তোয়ালে ভিজিয়ে ঝিলিকের গাল থেকে সেই কড়া মেকআপ মুছতে শুরু করলো। ঝিলিক অবুঝের মতো তাকিয়ে রইল। আপনি তো নিজেই আমার মুখ পরিষ্কার করে দিচ্ছেন। আপনার হাত তো বড্ড শক্ত লাগছে আমার। চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আপনার এই ভুতুরে সাজ দেখে আমার স্ট্রোক হওয়ার দশা হয়েছিল। আপনি যেমন তেমনই থাকুন, সং সাজার চেষ্টা করবেন না। আদি খুব সাবধানে ঝিলিকের ঠোঁটে লিপস্টিক মুছে দিল। এই প্রথম আদি ঝিলিকের এত কাছে যে সে ঝিলিকের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। ঝিলিক ও আদির এই রূপ দেখে অবাক। তানিয়া দেখলো তার প্ল্যান উল্টে গেছে। সে এবার আদির ড্রয়ার থেকে একটা দরকারি বিজনেস ফাইল লুকিয়ে ফেললো এবং সেটা ঝিলিকের তোষকের নিচে রেখে দিল। সকালে আদি ফাইল না পেয়ে সারা বাড়ি মাথায় তুলল। ফাইলটা আমার আজকের ডিলের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। কে নিয়েছে ওটা? আমি দেখলাম ঝিলিকের ঘর ঝাড়ু দিছিল। একবার ওর ঘরটা চেক করলে হয় না? ঝিলিকের ঘর থেকে ফাইলটা বের হলো। আদি ঝিলিকের দিকে এক অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো। ঝিলিক, আপনি আমার সাথে এমনটা করলেন? আমি ভেবেছিলাম আপনি অন্তত সৎ। আপনি কি জহির চৌধুরীর লোক? ঝিলিক মাথা নিচু করে দাঁড়িয়ে, আমি ফাইলটা নেইনি আদি, আমি তো জানিই না ওটা কি। আপনি কি আমাকে সত্যি এত নিচু মনে করেন? আদির আগের মাথায় ঝিলিককে অনেক আজে বাজে কথা শোনালো। ঝিলিক তার ব্যাগ গুছিয়ে নিল। আপনি বলেছিলেন না আমি আপনার টাকা দেখে এখানে আসছি। ঠিক আছে, আজ থেকে আমি আর আপনার এই দামি কেল্লায় থাকবো না। আপনি আপনার তানিয়াকে নিয়ে সুখে থাকুন। যার কথা শুনে আমাকে অবিশ্বাস করলেন। যাওয়ার আগে একবারও কি নিজের সাফাই দেবেন না? যাদের বিশ্বাস নেই তাদের সাফাই দিয়ে লাভ নেই। চললাম। ঝিলিক বৃষ্টির মাঝেই বেরিয়ে গেল। আদি বারান্দায় দাঁড়িয়ে দেখছে ঝিলিক চলে যাচ্ছে, কিন্তু তখনই সে সিসিটিভি ফুটেজে দেখলো তানিয়া ফাইলটা লুকাচ্ছে। আদির পায়ের তলা থেকে মাটি সরে গেল। আদিদেব যখন সিসিটিভি ফুটেজে তানিয়ার আসল রূপ দেখলো, তখন তার নিজের উপরই প্রচন্ড রাগ হলো। ঝিলিককে সে কতটা অপমান করেছে তা ভেবে আদির বুকটা কেঁপে উঠল। ওদিকে ঝিলিক তখন বৃষ্টির মাঝে একা একাই রাস্তার মোড়ে দাঁড়িয়ে কাঁদছে। আদি তানিয়াকে এক মুহূর্ত সময় দিল না। সে তানিয়ার হাত ধরে টেনে সদর দরজার বাইরে বের করে দিল। তানিয়া চিৎকার করছিল, কিন্তু আদির চোখে তখন খুনি মেজাজ।
আমার চোখের সামনে থেকে দূর হও তানিয়া। ঝিলিকের উপর আঙুল তোলার সাহস তোমার হয় কি করে? আজ থেকে এই বাড়ির ছায়াও যেন তুমি না মারাও। তানিয়াকে বের করে দিয়ে আদি বৃষ্টির মাঝে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। পাগলের মতো সে ঝিলিককে খুঁজছে। হুট করে তার মনে পড়ল ঝিলিক যখন মন খারাপ করে তখন সে স্টেশনের কাছের ওই পুরনো বাড়িটাই যায়। ঝিলিক পুরনো ভাঙা বাড়ির এক কোণে বসে ভিজছে আর কাঁদছে। তার মনে হচ্ছে আদি চৌধুরী তাকে মানুষই মনে করে না। ঠিক তখনই একটা দামি গাড়ির হেডলাইটের আলো ঝিলিকের মুখে পড়ল। আদি গাড়ি থেকে নেমেই ঝিলিকের সামনে গিয়ে দাঁড়ালো। আদি প্রচন্ড হাঁপাচ্ছে। ঝিলিক, চলুন আমার সাথে, অনেক পাগলামি হয়েছে আর না। ঝিলিক চোখ মুছে উঠে দাঁড়িয়ে পড়ে। কেন যাব? আমি তো চোর। আমি তো আপনার টাকা দেখে এসেছি, তাই না? যান, আপনার ওই তানিয়া দিদির কাছে গিয়ে ক্ষমা চান। আমি সব জেনে গেছি ঝিলিক। আমি জানি ফাইলটা তানিয়া রেখেছিল। আমি ভুল করেছি। ভুল করেছেন? একটা সরি বললেই কি সব অপমান ধুয়ে যায়? আপনি জানেন আমার কতটা কষ্ট হয়েছে। আদি ঝিলিকের খুব কাছে এসে তার দুহাত শক্ত করে ধরল। ঝিলিক ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু আদিদেবের শক্তি আজ অনেক বেশি। আমি সরি বলছি না ঝিলিক, আমি আদেশ দিচ্ছি আপনাকে ফিরতেই হবে। আমি আদি চৌধুরী আজ পর্যন্ত কারোর সামনে হার মানিনি, কিন্তু আজ আপনার চোখের জল আমাকে হারিয়ে দিয়েছে। চলুন। আদি যখন ঝিলিককে নিয়ে গাড়ির দিকে যাচ্ছিল হঠাৎ 3টা জিপ এসে তাদের পথ আটকালো। জহির চৌধুরী ভাড়াটে গুন্ডারা লাঠি সোটা রড নিয়ে গাড়ি থেকে নামলো। তারা আদিকে শেষ করে দিয়ে ঝিলিককে নিয়ে যেতে চায়। আদি বাবু, অনেক তো ব্যবসা করলেন, আজ আমাদের বসের পাওনা মিটিয়ে দিন আর এই মেয়েটাকে আমাদের হাতে তুলে দিন। আদি ঝিলিককে নিজের পেছনে সরিয়ে দিয়ে কোটের বোতাম খুলতে খুলতে বলল, আমার পাওনা আমি চড়া সুদে মেটাই, কিন্তু খবরদার যদি এই মেয়ের গায়ে একটা আঁচল লাগে আর তোদের লাশ গোনার লোক থাকবে না। ঝিলিক ভয়ে আদি শার্টের পেছনটা খামচে ধরে। আদে ওরা অনেকজন, আপনি পারবেন না। চলুন পালিয়ে যাই। আদি চৌধুরী পালাতে শেখেনি ঝিলিক, আপনি শুধু চোখ বন্ধ করে রাখুন। শুরু হলো ধুন্ধুমার লড়াই। আদি যেন এক আহত সিংহ। সে একা হাতে 5-6 জন গুন্ডাকে মাটিতে শুয়ে দিল। একজনের হাতে থাকা রড কেড়ে নিয়ে সে বাকিদের দিকে তেড়ে গেল। বৃষ্টির মাঝে আদির এই বিধ্বংসী রূপ দেখে ঝিলিক স্তম্ভিত। এই লোকটা কি সত্যি ওই গম্ভীর রোবটটা? আমার জন্য ও নিজের প্রাণ বাজি রাখছে। লড়াইয়ের এক পর্যায়ে একজন গুন্ডা পেছন থেকে ঝিলিককে ধরার চেষ্টা করলো। আদি সেটা দেখে চিৎকার করে উঠল। ঝিলিক, সে ঝিলিককে বাঁচাতে গিয়ে নিজের পিঠে একটা লাঠির বাড়ি খেল, কিন্তু সে পরোয়া করলো না। সে গুন্ডাটার গলা টিপে ধরে দেয়ালে ঠেকিয়ে দিল। আদিদেব রক্তাক্ত অবস্থায় গুন্ডার কানে ফিসফিস করে বলল, ওকে ছোঁয়ার সাহস করবি না, ও আদিদেব চৌধুরীর জান। গুন্ডারা পালিয়ে গেল। আদি টলতে টলতে গাড়িতে হেলান দিল। তার কপাল দিয়ে রক্ত পড়ছে। ঝিলিক দৌড়ে এসে আদিদেবকে জড়িয়ে ধরল। ঝিলিক কান্নায় ভেঙে পড়ে। কেন করলেন এমন? কেন মার খেলেন আমার জন্য? আপনার অনেক রক্ত পড়ছে। আদি দুর্বল স্বরে হাসল। আপনি তো বলেছিলেন আমি পাথর, পাথরের তো রক্ত পড়ে না, তাই না? ঝিলিক নিজের অন্যের আঁচল ছিঁড়ে আদির ক্ষতস্থানে ব্যান্ডেজ করতে করতে বলে, চুপ করুন, সারাক্ষণ শুধু তেরামি। চলুন তাড়াতাড়ি, বাড়ি ফিরতে হবে। বাড়িতে ফেরার পর দাদি সব শুনে ঝিলিককে অনেক আদর করলেন, কিন্তু আদির পিঠের ব্যথা কমছে না। ঝিলিক মালিশ নিয়ে আদির ঘরে গেল। আদি তখন খালি গায়ে ড্রেসিং করছিল। ঝিলিককে দেখে সে তাড়াতাড়ি চাদর টেনে নিল। আবার এখানে কেন? যান, গিয়ে ঘুমান। চুপ, আজ আমি কারো কথা শুনবো না। আপনার পিঠে ওষুধ লাগিয়ে দিতে হবে। আমি নিজে পারবো। ঝিলিক জোর করে আদির পাশে বসে, আপনি তো আয়না ছাড়াও নিজেকে মহান মনে করেন, কিন্তু পিঠ তো দেখতে পাচ্ছেন না। সরুন, আমি মালিশ করে দিচ্ছি। ঝিলিক যখন ঠান্ডা জেল আদির পিঠে লাগাতে শুরু করলো আদি শিউরে উঠল। ঝিলিকের আঙ্গুলের স্পর্শে আদির সারা শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। ঝিলিক খুব মনোযোগ দিয়ে মালিশ করছে আর ফু দিচ্ছে। আদি আস্তে করে ঝিলিকের দিকে ফিরল। ঝিলিক, আপনি কি সত্যি আমাকে খুব ঘৃণা করেন? ঝিলিক এক মুহূর্ত থেমে আদির চোখের দিকে তাকালো। ঘৃণা করার সুযোগ দিলে তো ঘৃণা করব। আপনি তো রাক্ষস সেজে এসে আবার ফেরেস্তা হয়ে যান। আপনাকে বোঝাই দায়। আদি ঝিলিকের হাতটা ধরে ফেলল হঠাৎ। দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। তবে বুঝবেন না, শুধু সাথে থাকুন। ঝিলিক হাত ছাড়িয়ে হেসে চলে যায়। আদি মনে মনে হেসে দেয়। আদির পিঠের আঘাতের পর ঝিলিক যেন তার উপর সারাক্ষণ নজরদারি শুরু করেছে। আদি একটু নড়লেই ঝিলিক চিৎকার করে ওঠে।
সকালে আদি তৈরি হয়ে অফিসের জন্য ল্যাপটপ ব্যাগ নিতে যাচ্ছিল। ঠিক তখনই ঝিলিক এক বাটি হলুদের দুধ নিয়ে ঘরে ঢুকলো। থামুন, এক পাও এগোবেন না। আগে এই হলুদের দুধটা শেষ করুন, তারপর অফিস। আদি বিরক্তিতে মুখ কুঁচকে ফেলে। হোয়াট দ্য ঝিলিক, আমি কি বাচ্চা ছেলে? আর এই হলুদ মেশানো দুধ খেলে আমার অ্যালার্জি হয়। সরুন পথ থেকে। অ্যালার্জি না ছাই, আপনি তো তেতো মানুষ, তাই মিষ্টি কিছু খেতে ভয় পান। আর শোনেন, আপনার শার্টের ওপরের বোতামটা খোলা কেন? অসভ্যতার একটা সীমা থাকে। বোতামটা ছিঁড়ে গেছে কালকের লড়াইয়ে, আর আপনার সাথে কথা বলা মানেই সময় নষ্ট। আদি হনহন করে বেরিয়ে যেতে গিয়ে দরজার সাথে ধাক্কা খেলো। ঝিলিক তাড়াতাড়ি তাকে ধরতে গেল, আর আদিও টাল সামলাতে না পেরে ঝিলিককে জড়িয়ে ধরলো। ঝিলিকের গায়ে সেই চেনা বেলি ফুলের সুভাষ আদির মাথায় ঝিম ধরিয়ে দিল। ঝিলিক আদির কোমর জড়িয়ে ধরে একদম বুকের সাথে মিশে আছে। আদি কানের কাছে ফিসফিস করে। সব সময় কি আমাকে এভাবেই জড়িয়ে ধরার বাহানা খুঁজবেন? ঝিলিক ধরফর করে সরে দাঁড়িয়ে বলে। বাহানা নাকি অপবাদ? আপনি তো লাটি মেয়ের মতো ঘুরছেন। আমি না ধরলে তো আবার মেঝেতে আছাড় খেতেন। আর শোনেন, আপনার হার্টবিট তো একদম ড্রামের মতো বাজছে। ভয় পাচ্ছেন নাকি? আদি কিছু না বলে চলে যায়। রাতে দাদি ঝিলিককে বললেন আদির ঘরে মশারি টাঙিয়ে দিতে, কারণ এসি কাজ করছে না। ঝিলিক খুব কায়দা করে মশারি টাঙাতে গেল। আদি তখন বিছানায় বসে ফাইল দেখছিল। হঠাৎ মশারির একটা দড়ি ছিঁড়ে গিয়ে পুরো মশারিটা আদির গায়ের উপর পড়ল। ঝিলিকও দড়িটা ধরতে গিয়ে মশারির জালে পেঁচিয়ে আদির গায়ের উপর ছিটকে পড়ল। উফ ঝিলিক, আপনি কি জালের মাছ ধরার প্র্যাকটিস করছেন? এই নেটের ভেতর থেকে বের করুন আমাকে। আরে সরুন তো, আমার হাত তো আপনার ঘড়িতে আটকে গেছে। নড়বেন না, একদম নড়বেন না। মশারির ভিতরে এক অদ্ভুত ধস্তাধস্তি শুরু হলো। দুজন মশারির কাপড়ের ভেতরে একে অপরের নিঃশ্বাসের খুব কাছে। আদি দেখতে পেল ঝিলিকের চোখে এক দুষ্টুমি ভরা হাসি। আপনি ইচ্ছে করে এটা করেছেন না? হ্যাঁ করেছি, আপনাকে এই জালে বন্দি করে রাখবো যাতে আপনি কাউকে আর ধমকাতে না পারেন। কেমন লাগছে আদিবাবু? আদি ঝিলিকের হাতটা শক্ত করে ধরে। ভালোই লাগছে, তবে এই জালে বন্দি হওয়ার চেয়ে আপনাকে বন্দি করা অনেক সহজ। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ঝিলিক উঠে মশারিটা টাঙিয়ে চলে যায় এক দৌড়ে। এদিকে তানিয়া সহজে হার মানার পাত্রী নয়। সে পরদিন সকালে আদি দেবের অফিসে এক গুচ্ছ লাল গোলাপ আর একটা দামি পারফিউম পাঠালো, সাথে একটা চিরকুট। আদি, আই এম সরি, আজকের ডিনারে আসো। ঝিলিক সেই পার্সেলটা রিসিভ করলো এবং চিরকুটটা পরে রাগে ফেটে পড়লো। এই ময়না পাখিটার সাহস তো কম না। আমার বরের, মানে আমার অফিসের বসের কাছে গোলাপ পাঠায়। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ঝিলিক গোলাপের সব কাঁটাগুলো রেখে ফুলগুলো ফেলে দিল এবং পারফিউমের ভেতর এক চিমটি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিল। আদি যখন অফিস থেকে ফিরল, ঝিলিক খুব ভাব নিয়ে পার্সেলটা তাকে দিল। এটা কি তানিয়া পাঠিয়েছে? আপনি এটা খুললেন কেন? আমি তো পার্সেল চেক করি, যদি বোমা থাকে। আর শোনেন, তানিয়া আপনাকে খুব মিস করছে, একটু লাগিয়ে নিন তো এই সেন্টটা। আদি পারফিউমটা স্প্রে করতেই হাঁচি দিতে শুরু করলো। তার চোখের জল নাকের জল এক হয়ে গেল। হোয়াট দ্য ঝিলিক, আপনি কি সেন্টের বদলে মরিচের গুঁড়ো পাঠিয়েছেন? আমার চোখ জ্বলছে। আদি হাঁচি দিতে থাকে। ঝিলিক খিলখিল করে হাসতে হাসতে বলে। ওরে বাবা, আপনার তো নাক লাল হয়ে গেছে। ঠিক হয়েছে, অন্যের পাঠানো জিনিসের উপর এত লোভ কেন আপনার? রাতে ঝিলিক বাড়ি এসে বারান্দায় গিয়ে দাঁড়ায়। হঠাৎ চোখ যায় পাশের ঘরে। আদির ছোট বোন রিনকি কান্না করছে। সে অবাক হয়ে ঘরে যায়। জিজ্ঞেস করলে রিনকি কিছু বলে না, কিন্তু বারবার জানতে চায়। জানতে পারে জহির চৌধুরী আদির ছোট বোন রিনকিকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। রিনকির কিছু পার্সোনাল ছবি জহির চৌধুরীর হাতে। ঝিলিক এটা জেনে গেল রিনকির কান্নাকাটি দেখে। সে আদিকে কিছু না জানিয়ে রিনকিকে সাথে নিয়ে জহির চৌধুরীর আস্তানায় গেল। চৌধুরী সাহেব, ছবিগুলো দিয়ে দিন বলছি, না হলে আপনার এই অফিস আমি তছনছ করে দিব। আরে আদির কাজের মেয়েটা দেখি অনেক বড় বড় কথা বলে, ধর ওকে। ঝিলিক ভয় পেলেও পিছু হটল না। সে মরিচের স্প্রে বের করে গুন্ডাদের উপর মারল। ঠিক তখনই আদি পুলিশ নিয়ে সেখানে হাজির। সে ঝিলিককে ওখানে দেখে অবাক। আদি ঝিলিকের হাত ধরে হ্যাচকার টানে সরিয়ে এনে বলে। আপনি এখানে কি করছেন? আপনি কি নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন? রিঙ্কির সম্মান বাঁচাতে এসেছিলাম। আপনি তো সব সময় ব্যবসার ডিল নিয়ে থাকেন, বোনের খবর কি রাখেন? জহিরকে পুলিশে নিয়ে গেল। আদি সবাইকে নিয়ে বাড়ি ফিরল। বাড়িতে ফেরার পর আদি বুঝতে পারলো ঝিলিক না থাকলে আজ রিনকির অনেক বড় ক্ষতি হয়ে যেত। সে ঝিলিকের ঘরে গেল। ঝিলিক তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কপালে একটা কালো টিপ পড়ছিল। আদি দেব দরজায় নক করে। ঝিলিক, আসতে পারি? বাপরে, রাক্ষস সাহেব অনুমতি চাইছে।
আসুন আসুন। আদি ঝিলিকের খুব কাছে গিয়ে দাঁড়ালো। আজ আপনি যা করেছেন তার জন্য থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ? একটা আইসক্রিম খাওয়ালে ভালো হতো। আদি ঝিলিকের কপালে আলতো করে হাত দিয়ে টিপটা ঠিক করে দিল। আইসক্রিম না, পুরো আইসক্রিম পার্লার আপনার নামে করে দেব। শুধু এভাবে পাগলামি করে বিপদে পড়বেন না। ঝিলিক আদির চোখের দিকে তাকালো। সেই চোখে আজ কোনো ঘৃণা নেই, আছে এক সমুদ্র মায়া। ঝিলিক বুঝতে পারলো এই আদিও তার প্রেমে পড়তে শুরু করেছে। আদি আর ঝিলিকের জীবনের বরফ গলে এখন যেন বসন্তের হাওয়া বইতে শুরু করেছে। কিন্তু আদি চৌধুরী কি এত সহজে হার মানার পাত্র? ঝিলিককে সে ভালোবাসে ঠিকই, কিন্তু সেটা মুখে স্বীকার করা যেন তার কাছে হিমালয় জয়ের চেয়েও কঠিন। আদি ঠিক করেছে সে ঝিলিককে আজ রাতে একটা সারপ্রাইজ দেবে। সে অফিসের কাজ ফেলে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো, হাতে একটা দামি গয়নার বাক্স। কিন্তু ঝিলিককে ঘরে না পেয়ে সে বাগানে গেল। দেখলো ঝিলিক সেখানে মালিদের সাথে বসে কাঁচা লঙ্কা দিয়ে আমড়া মাখা খাচ্ছে আর অট্ট হাসি হাসছে। আদি গম্ভীর মুখে এগিয়ে গিয়ে বলে, হোয়াট দ্য ঝিলিক, আপনি এই ভর দুপুরে রোদের মধ্যে বসে কাঁচা লঙ্কা চিবোচ্ছেন, আর এই মালিদের সাথে আপনার এত কিসের গল্প? ঝিলিক ছাল লেগে জিভ বের করে, উফ উফ, বড্ড ঝাল। দাও দাও সাহেব, আপনিও একটু খাবেন নাকি? আপনার তো সারাক্ষণ মেজাজ গরম হয়ে থাকে, এই টক খেলে মনটা একটু ঠান্ডা হবে। আদি বাক্সটা পকেটে ঢুকিয়ে নিয়ে বলে, অসভ্যতামির একটা সীমা থাকে। আপনি কি কোনো দিন এই বাড়ির মিসেস আদি চৌধুরী হওয়ার যোগ্যতা অর্জন করবেন না? সবসময় সেই গেও স্বভাব। ঝিলিক হুট করে হাসি থামিয়ে দাঁড়িয়ে পড়ল। সে এটা কি শুনলো? আকাশ থেকে পড়লো যেন। যে হেসেও কথা বলে না সে আবার মিসেস আদি হবার কথা বলছে। এ কি করে সম্ভব? মিসেস সাদি চৌধুরী কে হতে চেয়েছে আপনার বউ? আমি তো এখানে দাদুর দেখাশোনা করতে আসছি। আপনি কি ভেবেছেন আপনার এই দামি বাড়ি আর স্যুটের লোভে আমি আপনার পিছে পিছে ঘুরবো? যান আপনার তানিয়ার কাছে। ঝিলিক রাগে গট গট করে চলে গেল ঘরে। আদি মাঝপথেই থমকে দাঁড়ালো। সে বুঝতে পারলো ঝিলিককে খুশি করতে গিয়ে সে আবার তাকে অপমান করে ফেলেছে। রাত 8টা। ঝিলিক ডিনার টেবিলে সবার খাবার দিচ্ছে, কিন্তু আদির দিকে তাকাচ্ছেও না। আদি বারবার গলা ছেড়ে ঝিলিকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। পানিটা বড্ড গরম। গরম লাগলে ফ্রিজ থেকে বরফ বের করে খান। বলেই সে পাশের রুমে চলে গেল। কিরে আদি, আবার ঝগড়া করতেছিস? যা গিয়ে ওর মন ভাঙা। আমি কেন যাব? ও বড্ড জেদি। আদি শেষমেশ ঝিলিকের ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। ঝিলিক তখন জানালার বাইরে তাকিয়ে বিড়বিড় করে আদিকে গালি দিচ্ছিল। রাক্ষস জল্লা তিটের কণা। ইটের কণাটা বোধহয় একটু বেশি হয়ে গেল না? আপনি আবার এখানে কাজ নেই কোনো? আদি পকেট থেকে গয়নার বাক্সটা বের করে ঝিলিকের দিকে বাড়িয়ে দিল। এটা আপনার জন্য। আর শোনো, আমরা মাখা খেয়ে আপনার মুখটা বেশ লাল হয়েছিল, দেখতে খুব একটা খারাপ লাগছিল না। ঝিলিক অবাক হয়ে বাক্সটা খুলল। ভিতরে একটা হীরের সরু হার, যা নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। ঝিলিকের রাগ এক মুহূর্তেই জল হয়ে গেল। এটা তো বড্ড দামি, আমি পড়তে পারবো না। ছেড়ে গেলে আপনি তো আমাকে পুলিশে দেবেন। চুপচাপ দাঁড়ান, আমি পরিয়ে দিচ্ছি। আদি ঝিলিকের একদম পেছনে গিয়ে দাঁড়ালো। সে হারটা হাতে নিয়ে ঝিলিকের গলার কাছে আনলো। আদির হাতের আঙ্গুল ঝিলিকের ঘাড়ের স্পর্শ করতেই ঝিলিক শিউরে উঠল। আয়নায় দুজনের চোখাচোখি হলো। আদি খুব সাবধানে হারটা পরিয়ে দিয়ে ঝিলিকের কাঁধে হাত রাখলো। আই এম সরি ঝিলিক, আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না। ঝিলিক আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে বলে, আপনি কি সত্যিই আমাকে পছন্দ করেন আদিদেব বাবু, নাকি সবটাই মায়া? আদি ঝিলিককে নিজের দিকে ঘুরিয়ে ধরল। মায়া হলে তো অনেক আগে শেষ হয়ে যেত। এটা অন্য কিছু, যা আমি নিজেও বুঝতে পারছি না। ঝিলিক জেদ করলো সে এই হার পরে আদির সাথে আইসক্রিম খেতে যাবে। আদি অনিচ্ছা সত্ত্বেও তার সেই দামি গাড়িতে ঝিলিককে নিয়ে বের হলো। রাত 12টা। রাস্তার ধারের এক আইসক্রিম পার্লারের সামনে তারা দাঁড়িয়ে। ঝিলিক আইসক্রিম খেতে খেতে আদি স্যুটের হাতে একটু লাগিয়ে দিল। ওরে বাবা, আপনার ওই কালো স্যুটে তো সাদা আইসক্রিম একদম চাঁদ লেগেছে। ঝিলিক, আপনি কি ছোট বাচ্চা? আমার এই স্যুটটার দাম কত জানেন? দাম দিয়ে কি হয়? এই যে আমি আপনার সাথে বসে আইসক্রিম খাচ্ছি, এটার কি কোনো দাম আছে? হাসুন তো একটু। আদি চৌধুরী এবার আর রাগ করতে পারল না। সে ঝিলিকের কপালে লেগে থাকা আইসক্রিম নিজের রুমাল দিয়ে মুছে দিল। ঝিলিক আদির দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। ঠিক যখন সবকিছু ঠিক হতে শুরু করেছে তখনই জহির চৌধুরী আদির বিজনেস পেপার জাল করে তাকে জালিয়াতির মামলায় ফাঁসানোর চেষ্টা করলো। পুলিশ রাতে আদির বাড়িতে হাজির হলো।
আদি চৌধুরী, আপনার নামে অ্যারেস্ট ওয়ার্নিং আছে। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। ঝিলিক পুলিশের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। খবরদার, ওনাকে নিয়ে যাওয়ার আগে আমাকে অ্যারেস্ট করতে হবে। উনি কোনো ভুল করতে পারেন না। আদি ঝিলিককে আগলে ধরে। ঝিলিক আপনি ভেতরে যান, আমি দেখে নিচ্ছি। না, আপনি বলেছিলেন না আমি আপনার বাড়ির লোক, তবে আমি আপনাকে একা যেতে দেব না। আদি আর ঝিলিকের জীবনের আকাশটা যখন একটু পরিষ্কার হতে শুরু করেছিল, ঠিক তখনই জহির চৌধুরীর কুটিল ষড়যন্ত্রে দুর্যোগের ঘনঘটা নেমে এলো। আদি চৌধুরীর মতো প্রভাবশালী ব্যবসায়ীকে হাতকড়া পরাতে আসা, এই যেন গোটা শহরের জন্য এক ভূমিকম্প। পুলিশের গাড়ির সাইরেন আর লাল নীল আলোয় চৌধুরী ভিলার সাদা দেয়ালগুলো আজ কেমন ফ্যাকাশে লাগছে। আদি খুব শান্তভাবে পুলিশের সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে ভয় নেই, আছে এক গভীর ঘৃণা। কিন্তু ঝিলিক, সে যেন আগ্নেয়গিরি। সে পুলিশের সামনে এসে দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়ল। খবরদার, এক পাও এগোবেন না। এই বাড়িতে ঢোকার সাহস আপনাদের কে দিল? ওয়ারেন্ট দেখালেই কি উনি চোর হয়ে গেলেন? ম্যাডাম, আমাদের কাজ করতে দিন। ওনার বিরুদ্ধে জালিয়াতির অটাক্ট প্রমাণ আছে। আদি ঝিলিকের কাঁধে হাত দিয়ে শান্ত করার চেষ্টা করলো। ঝিলিক, শান্ত হন। আপনি দাদির কাছে যান, আমি উকিলের সাথে কথা বলে নিচ্ছি। ঝিলিক আদির হাতটা শক্ত করে চেপে ধরে। না, আপনি কোথাও যাবেন না। আমি জানি এইসব জাহির চৌধুরীর কাজ। আপনি শুধু একবার বলুন যে আপনি অপরাধী নন, আমি আপনাকে এই ঘরের চৌকাঠ পার হতে দেব না। আদি ঝিলিকের চোখের দিকে তাকিয়ে ধীর গলায় বলে, আমি নির্দোষ ঝিলিক। আদি চৌধুরী ব্যবসা করে, জালিয়াতি নয়। শুনুন আদি, আপনি ফিরে না আসা পর্যন্ত আমি এক ফোঁটা পানিও মুখে দেব না। আপনাকে ছাড়িয়ে আনা এখন আমার জেদ। আদিকে যখন পুলিশ গাড়িতে তুললো, ঝিলিক জানালার কাছে গিয়ে চিৎকার করে বলল, থানার ভিতরে এক অন্ধকার লকআপে বসে আছে আদি। তার মতো অভিজাত মানুষের কাছে এটা চমচন্টনের মতো। ঠিক তখনই ঝিলিক সেখানে হাজির হলো, তার হাতে একটা টিফিন ক্যারিয়ার। আপনি এখানে কেন? আর আমি তো বলেছিলাম দাদুর কাছে থাকতে। ঝিলিক লকআপের লোহার শলাকার উপাস থেকে হাত বাড়িয়ে আদির কপাল ছুল। দাদু ঘুমাচ্ছেন আর আমি না এসে পারি? এই নিন, আপনার জন্য বাড়ির খাবার এনেছি। পুলিশ আপনাকে ঢুকতে দিল? ওসির টেবিলে গিয়ে এমন ভাষণ দিয়েছি যে উনি কান ধরে মাফ চেয়ে আমাকে ভেতরে পাঠিয়েছেন। উনি মনে হয় ভেবেছেন আমি কোনো রাজনৈতিক দলের নেত্রী। আদি হাসলো। লকআপের শলাকাগুলোর মাঝখান দিয়ে আদি ঝিলিকের হাতটা নিজের হাতের মুঠোয় নিল। ঝিলিকের চোখে জল, কিন্তু মুখে সেই একরোখা হাসি। সবাই যখন আমার বিরুদ্ধে, তখন আপনি আমার হয়ে লড়ছেন কেন ঝিলিক? কি সম্পর্ক আপনার সাথে আমার? সম্পর্ক নেই তো কি? ঝগড়া করার জন্য তো আপনাকে দরকার। আপনি না থাকলে আমার ডাল ভাত হজম হবে কিভাবে? ঝিলিক বুঝলো শুধু কান্নাকাটি করে লাভ নেই, তাকে প্রমাণ জোগাড় করতে হবে। সে আদির ব্যক্তিগত সহকারীকে সাথে নিয়ে জহির চৌধুরীর অফিসে গিয়ে হাজির হলো। সে জানতো জহির চৌধুরীর ড্রয়ারেই সেই জাল স্ট্যাম্প পেপারগুলো আছে। ঝিলিক অফিসের গার্ডদের চোখ ফাঁকি দিয়ে পেছনে জানালা দিয়ে ভেতরে ঢুকলো। বাপ রে, এত বড় অফিস আর সব চোরদের আস্তানা! এ কি? এই তো সেই ড্রয়ার। ঝিলিক যখন ফাইলগুলো সরাচ্ছিল, ঠিক তখনই জহির চৌধুরী ঘরে ঢুকলেন। ঝিলিক তাড়াতাড়ি টেবিলের নিচে লুকিয়ে পড়ল। হ্যাঁ, আদি এখন জেলের ঘানি টানছে। কাল সকালের মধ্যেই ওই জাল ফাইলগুলো পুড়িয়ে ফেলবো, কেউ টেরও পাবে না। ঝিলিক টেবিলের নিচ থেকে বিড়বিড় করে, পুরাবেন মানে? আপনার কপালে আমি আগুনের ছ্যাঁকা দেব আজ। জহির চৌধুরী যখন ঘর থেকে বের হলেন, ঝিলিক ফাইল নিয়ে দৌড় দিল, কিন্তু করিডোরে গাঁটরা তাকে ধরে ফেলল। ঝিলিক তার ব্যাগের ভিতর থেকে শুকনো মরিচের গুঁড়ো আর একটা ভারী লোহার রড বের করলো, যা সে আগে থেকে ব্যাগে ভরে এনেছিল। এই যে জমদূতরা, সরস পথ থেকে, না হলে এই মরিচগুলো দিয়ে তোমাদের চোখে 12টা বাজিয়ে দেব। আরে এই মেয়েটা তো আদির সেই কাজের মেয়ে, ধর ওকে। ঝিলিক মরিচের স্প্রে মারতে মারতে দৌড় দিল। সে অফিসের ছাদের উপর উঠে গেল। নিচে পুলিশ আর জহির চৌধুরীর লোকরা ঘিরে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে আদি বেল পেয়ে থানায় হাজিরা দিয়ে সোজা ওখানে এসে হাজির হলো। সে দেখলো ঝিলিক ছাদের কার্নিশে ফাইল হাতে দাঁড়িয়ে আছে। আদি নিচে দাঁড়িয়ে চিৎকার করে, ঝিলিক, নেমে আসুন, পড়ে যাবেন। পড়বো না, আগে দেখুন এই ফাইলে কি আছে। জহির চৌধুরী, এবার আপনার জেল যাত্রা শুরু হবে। পুলিশ ফাইলটা চেক করে দেখলো সব জালিয়াতির প্রমাণ জহির চৌধুরীর বিরুদ্ধে। জহির চৌধুরীকে পুলিশ গ্রেফতার করলো। ঝিলিক উত্তেজনায় ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যাচ্ছিল।
আদি এক লাফে গিয়ে ঝিলিককে একদম কোলের উপরে লুফে নিল। আদি ঝিলিককে বুকে জড়িয়ে ধরে কাপা গলায়। পাগলি একটা, নিজের জীবন কেন বাজি রাখলেন? যদি কিছু হয়ে যেত আপনার? কিছু হতো না, আমি জানি। আপনি আমাকে পড়তে দেবেন না। হাজারো মানুষের সামনে আদি ঝিলিককে কোল থেকে নামালো না। সে ঝিলিককে কোলে করে গাড়িতে নিয়ে গিয়ে বসালো। ঝিলিক লজ্জায় আদির বুকের ভেতর মুখ লোকালো। আদি চৌধুরীর চোখে আজ পানি, কিন্তু সেটা খুশির। বাড়িতে ফেরার পর দাদু আর রিনকে আদিকে আর ঝিলিককে ধরে ঘরে তুলল। রাতে আদি ঝিলিকের ঘরে গেল। ঝিলিক তখন ক্লান্ত হয়ে বিছানায় শুয়েছিল। আদি ঝিলিকের পায়ের কাছে বসে। আপনার পা কেটে গেছে, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। থাক, আপনার দামি হাত নোংরা করবেন না। আপনি তো হিরো, আপনি কেন সেবা করবেন? আদি ঝিলিকের পা টেনে নিয়ে খুব সাবধানে ওষুধ লাগিয়ে দিল। আমি হিরো নই ঝিলিক, আপনি হলেন রিয়েল হিরো। আজ আপনি না থাকলে আদি চৌধুরীর সম্মান ধুলোয় মিশে যেত। আচ্ছা, তবে কাল সকালে আমার জন্য নিজের হাতে চা বানিয়ে আনবেন তো? টিফিন বাক্সে লুচি আলুর দম এনেছিলেন না, সেটার বদলে চা না, আমি আপনাকে পুরো ডিনার ডেটে নিয়ে যাব। দাউদাউ সাহেব তো দেখি এখন মোমবাতির মতো গলতে শুরু করেছেন। আদি ঠিক করেছে ঝিলিককে সে আজ শপিং এ নিয়ে যাবে। ঝিলিক যে ফাইল উদ্ধার করে আদিকে বাঁচিয়েছে, এটা তারই এক ধরনের ধন্যবাদ জানানোর পদ্ধতি। কিন্তু ঝিলিকের কাছে শপিং মানেই হলো রাস্তার ধারে সস্তা দোকান আর দরদাম করা, আর আদির কাছে সেটা হলো নামি দামি শপিং মল। আদি আয়নার সামনে দাঁড়িয়ে টাই ঠিক করতে করতে বলে, ঝিলিক, আর কতক্ষণ? আপনার ওই সাধারণ শাড়িটা পরতে কি 2 ঘন্টা লাগে? জলদি আসুন। ঝিলিক ঘর থেকে বেরিয়ে এসে মুখ বাঁকিয়ে বলে, আরে বাবা, আসছি তো। আপনার মতো কি আর আমার মাথায় জেদ দিয়ে চুল খাড়া থাকতে হয়, খাড়া করতে হয়? আপনার মতো কি আমার মাথায় জেল দিয়ে চুল খাড়া করতে হয়? আর শোনেন, শপিংয়ে যাব ঠিক আছে, কিন্তু আমার পছন্দ মতো জায়গায় যেতে হবে। আপনার ওই এসি মার্কেট আমার পছন্দ না। আদি বিরক্তিতে কপালে হাত দিয়ে বলে, হোয়াট দ্য, আমি আপনাকে শহরের সেরা বুটিক শপে নিয়ে যাচ্ছি, আর আপনি বলছেন রাস্তার ধারে দোকানের কথা? আপনার এই মিডল ক্লাস মেন্টালিটি কোনো দিন যাবে না। শেষমেশ আদি তার দামি এসইউভি গাড়িতে করে ঝিলিককে এক নামি শপিং মলে নিয়ে এলো। ঝিলিক সেখানে ঢুকে সবকিছুর দাম দেখে চোখ কপালে তুলল। ওরে বাবা, এই এক টুকরো কাপড়ের দাম 10,000 টাকা! আদি, এই কাপড় দিয়ে তো আমাদের বাড়ির বিছানার চাদর, 10টা বালিশের কভার আর চাদর হবে। চলুন এখান থেকে, আপনাকে লোকে লুটছে। চুপ করুন ঝিলিক, লোকে দেখছে। আপনি জাস্ট একটা শাড়ি পছন্দ করুন তো। ঝিলিক একটা উজ্জ্বল লাল রঙের শাড়ি পছন্দ করলো, কিন্তু ঠিক তখনই সেখানে তানিয়া হাজির হলো। তানিয়া তখনও আদিকে ভুলিনি, তবে সে এখন অনেক বেশি সাবধানী। হাই আদি, এই কি তুমি এই মেয়েটাকে নিয়ে এখানে? ও কি দামি শাড়ি সামলাতে পারবে? ওর জন্য তো সুতির শাড়িই ভালো। আদি ঝিলিকের হাতটা শক্ত করে ধরে তানিয়ার চোখের দিকে তাকিয়ে বলে, তানিয়া, ঝিলিক কি সামলাতে পারবে সেটা দেখার দায়িত্ব আমার, আর ওর জন্য এই দোকানের সবচেয়ে দামি শাড়িটাই প্যাক করা হবে। ঝিলিক আদির হাত ধরা দেখে তানিয়ার দিকে বিজয়ীর হাসি দিয়ে বলল, শুনলেন তো ময়না পাখি, আদি কিন্তু বড্ড করা। আপনি বরং নিজের জন্য একটা সস্তা রুমাল দেখুন, চোখের জল মোছার কাজে লাগবে। তানিয়া রেগে চলে যায়। শপিং শেষে ঝিলিক জেদ ধরল সে ফুচকা খাবে। আদি তো অবাক, সে জীবনে কোনোদিন রাস্তার ফুচকা খায়নি। ফুচকা? ওটা তো আনহাইজেনিক, ওখানে কত ধুলোবালি থাকে। চলুন আমরা পিৎজা হাটে যাই। পিৎজা মানে তো ময়দার রুটি, ওটা আপনি খান, আমি তো ফুচকাই খাবো, আর আপনাকেও তো খেতে হবে। ঝিলিক জোর করে আদিকে রাস্তার ধারের এক ফুচকার দোকানে নিয়ে গেল। আদি খুব অনিচ্ছে সত্ত্বেও একটা ফুচকা মুখে দিল। ঝিলিক ইচ্ছে করে ফুচকাতে একটু বেশি লঙ্কা আর টক দিতে বলেছে। আদি ফুচকা মুখে দিয়েই মুখ লাল হয়ে গেল। আহ ঝিলিক, আপনি কি আমাকে মারতে চান? এত ঝাল কেন? ঝিলিক খিলখিল করে হাসতে হাসতে নিজের ওনার আঁচল দিয়ে আদির ঘাম মুছে দিল। আরে ঝাল না হলে কি আর স্বাদ পাওয়া যায়? এই নিন একটু জল খান। ঝিলিক যখন আদির মুখ মুছে দিচ্ছিল, আদি হঠাৎ করে শান্ত হয়ে ঝিলিকের চোখের দিকে তাকালো। রাস্তার মানুষের ভিড়, গাড়ির হর্ন সব যেন স্তব্ধ হয়ে গেল। আদি ঝিলিকের হাতটা নিজের হাতের মুঠোয় নিল। ঝিলিক, আপনি সবসময় এত পাগলামি কেন করেন? কেন আপনাকে দেখলে আমি আমার সব প্রোটোকল ভুলে যাই? কারণ আপনি মানুষটা ভেতরে বড্ড ভালো, শুধু ওই ইগোর মুখোশ পরে থাকেন। রাতে বাড়িতে ফেরার পর আদির খুব খিদে পেল।
সে কিচেনে গিয়ে দেখলো ঝিলিক সেখানে তার জন্য পায়েস বানাচ্ছে। আদি পেছন থেকে গিয়ে দাঁড়ালো। এত রাতে পায়েস কার জন্য? আপনার জন্য। আপনি তো আজ ঝাল ফুচকা খেয়েছেন, তাই ভাবলাম একটু মিষ্টি মুখ করিয়ে দেই। ঝিলিক চিনি দিতে গিয়ে ভুল করে আদির গায়ে আটা ছিটিয়ে দিল। আদিও পাল্টা ঝিলিকের গালে একটু পায়েস মাখিয়ে দিল। শুরু হলো দুজনের মধ্যে মিষ্টি এক খুনসুটি। এখন তো আপনাকে একদম মিষ্টির দোকানের রসগোল্লা মনে হচ্ছে ঝিলিক। আর আপনাকে মনে হচ্ছে একটা তেতো করল্লা, যার গায়ে চিনি লেগে আছে। আদি ঝিলিককে দেয়ালের সাথে চেপে ধরলো। ঝিলিকের হাতে তখনও চিনির বয়াম। আদি ঝিলিকের কপালে আলতো করে একটা চুমু খেলো। ঝিলিক চোখ বন্ধ করে ফেলল। এটাই ছিল আদির প্রথম ভালোবাসার প্রকাশ, অঘোষিত কিন্তু গভীর। সম্বিত ফিরে পেতে আদি হনহন করে হেঁটে চলে গেল। ঝিলিক হেসে দিল। পরদিন সকালে হুট করে ঝিলিকের মা আর বাবা গ্রামে থেকে চৌধুরী বেলাতে হাজির হলেছেন। তারা শুনেছেন আদির সাথে ঝিলিকের কি একটা সম্পর্ক তৈরি হয়েছে। ঝিলিকের বাবা খুব রক্ষণশীল মানুষ। আদি, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের সম্মান আছে। ঝিলিক এখানে কাজ করতে এসেছে, আপনার সাথে প্রেম করতে নয়। আদি ঝিলিকের বাবার সামনে মাথা নত করে দাঁড়িয়ে বলে, কাকা, আমি ঝিলিককে ভালোবাসি, আর আমি চাই ও এই বাড়ির মালকিন হয়ে আসুক। আপনারা যদি অনুমতি দেন তবে আমি আজই ওকে আইনিভাবে বিয়ে করতে চাই। ঝিলিক দরজার আড়াল থেকে শুনে অবাক। এ কি, উনি তো আমাকে আগে কিছুই বলেননি। কি জাদরের লোক রে বাবা, সরাসরি বিয়ের প্রস্তাব। এদিকে ঝিলিকের বাবা মা খুশিতে সব মেনে নিল। বড়লোক বাড়িতে মেয়ের বিয়ে হবে, মানবে নাই বা কেন। দাদির উপস্থিতিতে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো আংটি বদলের জন্য। আদি ঝিলিকের আঙ্গুলে হীরের আংটি পরিয়ে দিল। কিন্তু ঠিক তখনই তানিয়া এক বড় ফাইল নিয়ে সেখানে ঢুকলো। আদি, এই বিয়ে হতে পারে না। এই দেখো, ঝিলিকের পরিবারের গোপন কাগজপত্র আমি সংগ্রহ করেছি। ওর বাবা জহি চৌধুরীর এক পুরনো কর্মচারী ছিল মাত্র, এবং তোমার বাবার মৃত্যুর পেছনেও ওর বাবার হাত ছিল। এ কি বলছেন আপনি? আমার বাবা কোনোদিন এমন কাজ করতে পারেন না। আদি ফাইলটা এক পলক দেখে ঝিলিকের বাবার দিকে তাকালো। কাকা, এটা কি সত্যি? আপনি কি তানিয়ার কথা বিশ্বাস করবেন আদি? আপনি কি আমাকে বিশ্বাস করেন না? আদি গম্ভীর মুখে ফাইলটা ছিঁড়ে ফেললেন। তানিয়া, জহির চৌধুরীর কোনো ফাইল আমি আর বিশ্বাস করি না। আর ঝিলিক যদি আগুনের শিখাও হয়, তবে আমি সে আগুনে পুড়তে রাজি আছি। গেট আউট। আদি তানিয়াকে বের করে দিলেও ঝিলিকের মনে একটা খটকা রয়ে গেল। তার বাবাকে আসলে নেই দোষ। পরদিন আদি আর ঝিলিকের গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। ঝিলিক একটি হলুদ রঙের জামদানি শাড়ি পরে দোলনায় বসে আছে। তার চারপাশে অনি আর রিনকি নাচ গান করছে। ঠিক তখনই বড়মা অর্থাৎ আদির জেঠি অহনা চৌধুরী প্রবেশ করলেন। তার গম্ভীর চাহনিতে বাড়ির আনন্দ যেন এক নিমিষে জমে গেল। কি হচ্ছে এখানে? আদি, তুই কি পাগল হয়েছিস? এই বাড়ির বড় বউ হবে ওই পাড়াগাঁয়ের মেয়েটা, যে ঠিকমতো কাঁটা চামচ দিয়ে খেতে জানে না। আদি ধীর পায়ে বড়মার সামনে এসে দাঁড়িয়ে বলে, বড় মা, কাঁটা চামচ দিয়ে খাওয়াটা আভিজাত্য হতে পারে, কিন্তু হৃদয়ের টান তার চেয়ে বড়। ঝিলিক আমার জীবন বাঁচিয়েছে আর এই পরিবারের সম্মান রক্ষা করেছে। ঝিলিক অহনা চৌধুরীকে সালাম করতে গেলে তিনি রেগে যান। বড় মা, আমি শিখবো, আপনি শিখিয়ে দিলে আমি সব পারবো। পা ছোবে না, আগে যোগ্য হয়ে দেখাও, তারপর বড় মা ডেকো। ঝিলিকের মনটা খারাপ হয়ে গেল। সে বাগানের এক কোণে গিয়ে একা বসে রইল। আদি দূর থেকে সব দেখছিল। সে হলুদ মাখানো একটা বাটি নিয়ে ঝিলিকের কাছে গেল। আদি ঝিলিকের পাশে বসে। মন খারাপ করে বসে আছেন কেন? বড় মার কথা ধরবেন না, ওনার স্বভাবই এমন। আপনি কেন আমায় বিয়ে করছেন আদি? আপনার আভিজাত্যের আমি একটা বড় দাগ। বড় মা ঠিকই বলেছেন। দাগ তো চাঁদেও থাকে ঝিলিক, আর সেই দাগই চাঁদকে সুন্দর করে। আদি নিজের আঙ্গুলে একটু হলুদ নিয়ে ঝিলিকের গালে আলতো করে ছুঁয়ে দিল। ঝিলিক শিউরে উঠল। সে পাল্টা আদির পাঞ্জাবিতে এক হাত হলুদ লেপে দিল। আদি হাঁ করে নিজের দামি পাঞ্জাবির দিকে তাকিয়ে বলে, হোয়াট দ্য ঝিলিক, এই পাঞ্জাবিটা ডিজাইনার পিস ছিল। আপনি কি সবসময় ধ্বংসলীলা চালাবেন? হলুদ মেখেই তো মানুষ সুন্দর হয়। আপনাকে তো সবসময় গম্ভীর লাগে, এখন একদম পাকা আমের মতো লাগছে। ঝিলিক হাসতে হাসতে দৌড় দিল। আর আদি তাকে ধরার জন্য পিছে পিছে দৌড়াতে লাগলো। বাড়ির সবার সামনে আদি চৌধুরীর এই দৌড়াদৌড়ি দেখে অনি শীষ দিয়ে উঠল। আরে ভাইয়া, তুমি তো দেখে একদম মজনু হয়ে গেছো। ঝিলিক ভাবি, তুমি তো ম্যাজিক জানো দেখছি। ম্যাজিক না ভাইজান, আপনার ভাইকে
একটু মানুষ করার চেষ্টা করছি মাত্র। বড় মা এটা সহ্য করতে পারছিলেন না। তিনি তানিয়ার সাথে হাত মিলিয়ে ঠিক করলেন গায়ে হলুদের অনুষ্ঠানের মাঝেই ঝিলিককে সবার সামনে চোর প্রমাণ করবেন। তিনি আদির মায়ের দেওয়া একটা দামি হীরের হার ঝিলিকের ঘরে লুকিয়ে রাখলেন। কিছুক্ষণ পর ঝিলিকের কাছে এসে বলেন, আমার হারটা কোথায় খুঁজে পাচ্ছি না। ঝিলিক, তুমি কি আমার ঘরে ঢুকেছিলে সকালে? না বড় মা, আমি তো ওদিকে যাইনি। মিথ্যা বলো না। কাজের মেয়েদের এই স্বভাব, এক স্বভাব। আদি, ওর ঘর তল্লাশি কর। আদি ঝিলিকের ঘরের দিকে গেল না। সে বড় মায়ের সামনে দাঁড়িয়ে পকেট থেকে সেই হারটা বের করলো। আসলে আদি আগেই অনির মাধ্যমে জেনে গিয়েছিল যে বড় মা কিছু একটা করার চেষ্টা করছেন। হারটা কি এটা বড় মা? এটা তো আমি আপনার ড্রয়ারেই দেখে আসলাম। আপনি বোধহয় ভুলে গিয়েছিলেন। ও হ্যাঁ, বয়সের দোষ ভুলেই গিয়েছিলাম মনে হয়। আদি ঝিলিকের দিকে তাকালো। ঝিলিকের চোখে কৃতজ্ঞতার অশ্রু। আদি ইশারায় তাকে শান্ত থাকতে বলল। অবশেষে বিয়ে শুরু হলো। ঝিলিক বেনারসি পরে কনের সাজে বসেছে। আদি পাঞ্জাবি পরে পাকে মাথায় দিয়ে যখন স্টেজে উঠে এলো, ঝিলিক বিবর হয়ে তাকিয়ে থাকলো। ঠিক যখন মালা বদল হবে তখন ঝিলিকের বাবা কেঁদে উঠলেন। তার মনে পড়ল নিজের প্রতি অভিযোগের কথা। আদি বাবা, আমি সত্যিই আপনার বাবার খুনের সাথে জড়িত নই। জহির চৌধুরী আমাকে ফাঁসিয়েছিল। আমি জানি কাকা, আমি সব প্রমাণ জোগাড় করেছি। তানিয়া আর জহির চৌধুরী মিলে আপনাকে ভয় দেখিয়েছিল। আজ থেকে আপনি আমার পরিবারের অংশ। তারপর দুজনের বিয়ে হলো। তারা শপথ নিল সারা জীবন একে অপরের সাথে থাকবে, হোক সেই ঝগড়া কিংবা ভালোবাসা। বাসর ঘরে ঝিলিক ঘোমটা টেনে বসে আছে। আদি ঘরে ঢুকে দেখলো ঝিলিক ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এখন কাঁদছেন কেন? আমি কি আবার বকা দিয়েছি? কাচ্ছি না তো, লঙ্কা দিয়ে মুড়ি মাখা খাচ্ছিলাম, ঝালে চোখে জল চলে আসছে। খাবেন নাকি আপনি? হোয়াট দ্য? বাসরাতে কেউ মুড়ি মাখা খায়? ঝিলিক, আপনি আস্ত একটা অঘটন। আর আপনি ওই অঘটনের নায়ক। এখন আসুন মুড়ি খান। আদি ঝিলিকের পাশে বসলো। দেখলো বড় একটা গামলায় মুড়ি মাখা আছে। আদি হাসবে না কাঁদবে বুঝছে না। সে মুড়ি না খেয়ে ঝিলিককে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো। ঝিলিকের কপালে আলতো করে চুমু খেয়ে সে ফিসফিস করে বলল, তুমি আসলেই পাগল। ভালোবাসি ঝিলিক, আমার ঝগড়াটে বউ। আদি ঝিলিকের চিবুক আলতো করে ধরলো। তারপর তাকে আদর করতে থাকলো। ঝিলিক শিউরে উঠল। আদি লাইটটা নিভিয়ে দিল। সকাল 7টা। আদি তার পরিপাটি অভ্যাস মতো অ্যালার্ম বাজার আগেই উঠে পড়েছে। সে ল্যাপটপ খুলে অফিসে মেল চেক করছে। বিছানার উপর ঝিলিক অঘরে ঘুমোচ্ছে, তার একটা পা আদির দামি ল্যাপটপের ব্যাগের উপর। আদি বিরক্তিতে কপালে ভাঁজ ফেলে ঝিলিককে ডাকতে গেল। আদি ঝিলিকের নাকে টোকা দিয়ে বলে, ঝিলিক উঠুন, 7টা বেজে গেছে। ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট ওয়েট করছে। আপনি কি কুম্ভকর্ণের বংশধর? ঝিলিক চোখ না খুলেই পা দিয়ে আদিকে ঠেলে, আর 5 মিনিট। মা, আজ অফিসে যাব না, পেট ব্যথা করছে। অফিস না, না এটা আপনার শ্বশুর বাড়ি। আর আমি আপনার মা নই, আপনার স্বামী। গেট আপ। ঝিলিক হুট করে উঠে বসলো। তার চুলগুলো পাখির বাসার মতো হয়ে আছে। সে আদির দিকে তাকিয়ে একটা বড় হাই তুলল। সকাল সকাল দাউদাউ সাহেবের মেজাজটা তো দেখি একদম তপ্ত তাওয়ার মতো। একটু শান্ত হন তো। এই নিন আপনার জন্য এক বাটি ভালোবাসা। বলেই সে আদির চুলে মশারির একটা ছিঁড়ে যাওয়া সুতো লাগিয়ে দিল। হোয়াট দ্য? এটা কি? আপনি কি সারা রাত মশারি চিবিয়েছেন? আমার চুলে কেন এসব জটলা? আর কি মশারি টাঙিয়ে ঘুমান? আমার দম বন্ধ হয়ে আসে। অবশ্য আপনার তো আবার ঘুম হবে না তাছাড়া। আরে না না, ওটা তো আপনার আর আমার ভালোবাসার বন্ধন। এখন যান, গোসল করে আসুন। আমি আপনার জন্য শার্ট বের করে রাখছি। আদি শাওয়ার নিয়ে বেরিয়ে দেখলো ঝিলিক তার আলমারি থেকে একটা উজ্জ্বল গোলাপি পিঙ্ক রঙের শার্ট বের করে রেখেছে। আদি দেব জীবনেও এমন রং পরেনি। ঝিলিক, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি কি কোনো সার্কাসের জোকার যে এই পিঙ্ক শার্ট পরে অফিসে যাব? আমার ব্ল্যাক বা গ্রে শার্ট কোথায়? কেন, গোলাপি রঙে তো আপনাকে একদম গোলাপ জামুন লাগবে। ওই কালো পরে আপনাকে একদম জমদূত লাগে। আজ আপনি এটাই পরবেন, আমার কসম। কসম দেবেন না ঝিলিক, এটা ইমোশনাল ব্ল্যাকমেইল। হ্যাঁ তাই, পরুন বলছি, না হলে কিন্তু আমি এক্ষুনি আপনার সব জুতো ড্রেনে ফেলে আসবো। আদি উপায় না দেখে সেই গোলাপি শার্টটাই পরলো। ঝিলিক যখন তার টাইটা বেঁধে দিচ্ছিল আদির আগে গজগজ করছিল, কিন্তু ঝিলিক খুব যত্ন করে টাইয়ের নটটা ঠিক করে দিতে দিতে আদির বুকের বোতামের কাছে মুখ আনলো। খুশি তো এবার? আমার ইজ্জত তো আজ পাংচার হয়ে যাবে। মানুষ কাপড় দেখে না,
আদি চোখের মায়া দেখে। আর শোনেন, আপনার এই রাগী চোখের আড়ালে একটা ছোট্ট শিশু আছে। আমি জানি রাগ দেখিয়ে লাভ নেই। আদি হেসে দিল। এই মেয়েকে নিয়ে পারা যাবে না। আদি নিচে নামতেই অনিয়া রিনকি হেসেই কুটিপাটি। আদি গম্ভীর মুখে চেয়ারে বসলো। ঝিলিক রান্নাঘর থেকে গরম গরম লুচি আর আলুর দম নিয়ে আসলো। ভাইয়া, তোমাকে তো একদম পিঙ্ক প্যান্থার লাগছে। ভাবি, তুমি গ্রেট। অনি, মুখ বন্ধ করো। ঝিলিক, এই তেলে ভাজা লুচি আমি খাবো না। আমার ওটস কোথায়? ওটস তো ঘোড়া খায়, আপনি আমার হাতের লুচি খাবেন। আর এই যে রিঙ্কি, তোর ভাইয়াকে একটু নজর দিয়ে দেখ তো, বেশি হ্যান্ডসাম লাগছে না? একদম ভাবি, ভাইয়াকে আজ অনেক ফ্রেশ লাগছে। আদিত্য লুচি মুখে দিয়েই হা করে থাকে। ঝিলিক, লবণ কোথায়? এটা তো মনে হচ্ছে ময়দার তাল চিবোচ্ছি। লবণ তো আপনার মেজাজেই অনেক আছে, একটু ঝাল দিয়ে খান। বলে এসে আদির পাতে 4টা কাঁচা মরিচ দিয়ে দিল। আদি কুমড়োর মতো হা করে রইল। অনিয়া রিনকে হাসতে লাগলো। খাবার শেষে আদি অফিসে চলে গেল। অফিস থেকে ফেরার পর আদি খুব ক্লান্ত। সে বাথরুমে ঢুকতে যাবে, দেখলো ঝিলিক ভেতরে বালতি ভরে ফেনা বানিয়ে বুদবুদ ওড়াচ্ছে। ঝিলিক, এটা কি আপনার খেলার মাঠ? আমি ফ্রেশ হব, বেরোন। আসুন না, আমরা দুজন মিলে সাবানের বুদবুদ ওড়াই। দেখুন তো কত সুন্দর উঠছে। গেট আউট। আমি কোনো বাচ্চার সাথে বিয়ে করিনি। ঝিলিক বেরিয়ে আসার সময় আদিকে ধাক্কা দিয়ে ভেতরে পাঠিয়ে বাইরে থেকে সিটকিনি আটকে দিল। আদি দরজায় ধাক্কা দিয়ে বলতে লাগলো, ঝিলিক, দরজা খুলুন। হোয়াট ইজ দিস চাইল্ডিশ বিহেভিয়ার? ততক্ষণ খুলবো না যতক্ষণ না আপনি বলবেন ঝিলিক তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর নেত্রী। মরে গেলেও বলবো না। আপনি পেতনি। তবে থাকুন বাথরুমে, আমি চললাম অনেক সাথে সিনেমা দেখতে। আচ্ছা বাবা, আপনি সুন্দরী। এখন দরজা খুলুন। রাত 12টা। হঠাৎ বৃষ্টি শুরু হলো। ঝিলিক বারান্দায় গিয়ে হাত বাড়িয়ে বৃষ্টি উপভোগ করছে। আদি পেছনে এসে দাঁড়ালো। সে ঝিলিকের কাঁধে একটা চাদর জড়িয়ে দিল। ভিজবেন না, জ্বর আসবে। ঝিলিক আদির হাতটা টেনে নিয়ে নিজের হাতের উপর রাখলো। জ্বর আসলে আপনি তো আছেন সেবা করার জন্য। আদি, আপনি কি কোনোদিন কল্পনা করেছিলেন আমাদের জীবনটা এমন হবে? না, আমি ভেবেছিলাম আমার জীবনটা শুধু বিজনেস ডিল আর ফাইলের মাঝেই কাটবে, কিন্তু আপনি এসে সব এলোমেলো করে দিলেন। এলোমেলো না হলে কি আর জীবন রঙিন হয়? আদি ঝিলিককে পেছন থেকে জড়িয়ে ধরলো। বৃষ্টির শব্দ আর দুজনের হৃদস্পন্দন এক হয়ে গেল। আদি ঝিলিকের ঘাড়ের কাছে নিজের মুখটা আনলো। আই লাভ ইউ ঝিলিক, যদিও আপনি খুব ঝগড়া করেন তাও। ঝিলিক ঘুরে দাঁড়িয়ে আদির গলায় হাত দিয়ে বলে, আমিও আপনাকে ভালোবাসি দাউদাউ সাহেব। আদি চৌধুরী শহরের নামকরা বিজনেসম্যান। সে তার আভিজাত্য আর ডিসিপ্লিন নিয়ে খুব সচেতন, কিন্তু তার জীবনটা এখন আর তার একার নেই। সেখানে ঝিলিকের মতো এক তুফান প্রবেশ করেছে। সকালবেলা আদি তার কেবিনে বসে খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং করছিল। ঠিক তখনই বাইরে শোরগোল শোনা গেল। বাইরে কিসের শব্দ? আমি বলেছি না এখন কেউ যেন ডিস্টার্ব না করে। আরে সরুন তো, বসের বউকে আটকানোর ক্ষমতা কার আছে? আদি সাহেব, আপনি তো ভুলে গেছেন আজ জুম্মাবার, আর আপনি খালি পেটে এখানে ফাইল চিবোচ্ছেন। ঝিলিক দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। আদি মিটিংয়ে থাকা বিদেশি ক্লায়েন্টদের দিকে তাকিয়ে লজ্জিত হয়ে বলে, ঝিলিক, হোয়াট দ্য, আপনি এখানে এই টিফিন ক্যারিয়ার নিয়ে কেন এসেছেন? দেখছেন না আমি বিজি। হ্যালো সাহেবেরা, আপনারা একটু বাইরে গিয়ে চা খেয়ে আসুন তো। আমার আদের জন্য আমি স্পেশাল বিরিয়ানি নিয়ে আসছি। কাজ তো সারা জীবনই থাকবে, কিন্তু পেটে দানা পানি না পড়লে মাথা কাজ করবে? ঝিলিক ক্লায়েন্টদের দিকে তাকিয়ে হাত নেড়ে বলা শুরু করলো। আদি তার ক্লায়েন্টদের কোনো মতে ম্যানেজ করে বাইরে পাঠালো। সে রাগে কাঁপতে কাঁপতে ঝিলিকের সামনে গিয়ে দাঁড়ালো। ঝিলিক তখন রাজার হালে আদির দামি রিভলভিং চেয়ারে বসে পা ধোলাচ্ছে। আপনার সাহস তো কম না ঝিলিক, আমার প্রেস্টিজ একদম ধুলোয় মিশিয়ে দিলেন। এই অফিসটা কি আপনার রান্নাঘর? ঝিলিক বিরিয়ানির ঢাকনা খুলে গন্ধে ঘর মোমো করে তুলে। রাগ করলে আপনাকে একদম লাল মরিচের মতো লাগে আদি। এই নিন, এক লোকমা মুখে দিন। মা নিজের হাতে রান্না করে পাঠিয়েছেন, আপনি না খেলে মা কিন্তু রাগ করবেন। আমি এখন খাবো না। আর আপনি কেন এসেছেন? ড্রাইভারকে দিয়ে পাঠাতে পারতেন। ড্রাইভার কি আপনার মুখে তুলে খাইয়ে দেবে, নাকি আপনার ওই সুন্দরী সেক্রেটারি খাওয়াবে? আমি জানি ওই মেয়েটা আপনার দিকে কেমন চিল্লায় তাকায় থাকে, তাই আমি নিজেই চলে আসলাম নজরদারি করতে।
আদি ঝিলিকের হিংসে দেখে মনে মনে হাসলো। সে ঝিলিকের একদম কাছে গিয়ে তার টেবিলের উপর 2 হাত রেখে ঝিলিককে আটকে ফেলল। ঝিলিক তখন চেয়ারে বসা, আদি তার উপর ঝুঁকে আছে। তার মানে আপনি আমাকে নিয়ে ইনসিকিউর? আপনি ভয় পাচ্ছেন আমি অন্য কারো প্রেমে পড়ব? ঝিলিক একটু থতমত খেয়ে আদির টাইটা টেনে ধরে। ভয় পাবো কেন? আপনার মতো রাক্ষসকে আমি ছাড়া আর কে সহ্য করবে? এখন মুখ খুলুন, বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আদি অনিচ্ছা সত্ত্বেও বিরিয়ানি খেতে বসলো। ঝিলিক তাকে জোর করে বড় বড় আলু টুকরো আর খাসির মাংস খাওয়াচ্ছে। ঠিক তখনই আদির ফোনে একটা ভিডিও কল আসলো তার ভাই অনির কাছ থেকে। রে ভাইয়া, অফিসে লাঞ্চ কেমন চলছে? ভাবি কি তোর ডিসিপ্লিন সব শেষ করে দিল? আদি মুখে বিরিয়ানি নিয়ে কথা বলতে পারছে না। অনি, আমি পরে কথা বলছি। ভাইজান দেখুন আপনার ভাইয়া কেমন আয়েশ করে খাচ্ছে। আজ অফিস ছুটি, আমি ওনাকে নিয়ে এখন সিনেমা দেখতে যাব। সিনেমা আমি যাব না, আমার অনেক কাজ আছে। যেতে তো আপনাকে হবেই, টিকিট আমি অলরেডি কেটে ফেলেছি। আর শোনেন, ওই যে সাদা শার্টে বিরিয়ানির ঝোল লেগেছে, ওটা কিন্তু সিনেমার অন্ধকারে কেউ দেখবে না। আদি নিজের শার্টের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল। হোয়াট দ্য ঝিলিক, আমার $3000 শার্ট, আপনি আস্ত একটা আপদ। আদি চৌধুরীকে শেষ পর্যন্ত ঝিলিকের সাথে সাধারণ একটা সিনেমা হলে যেতে হলো। আদি দামি মাস্ক আর সানগ্লাস পরে আছে যাতে কেউ তাকে চিনতে না পারে। ঝিলিক এক বালতি পপকর্ন নিয়ে আয়েশ করে খাচ্ছে। আদি দেখুন তো হিরোটা কেমন, হিরোইনকে জড়িয়ে ধরে নাচছে। আপনি তো কোনো দিন আমার সাথে এমন নাচেননি। আমি কি এখানে নাচতে আসছি? আর পপকর্নটা একটু আস্তে চিবান, আপনার শব্দে সিনেমার ডায়লগ শোনা যাচ্ছে না। বলে এসে আদির মুখে একটা পপকর্ন গুজে দিল। সিনেমার একটা রোমান্টিক সিনে যখন হিরো হিরোইন আলাদা হয়ে যাচ্ছে, ঝিলিক শব্দ করে কাঁদতে শুরু করলো। আদি লজ্জায় সিটের নিচে মুখ লুকাতে চাইছে। ঝিলিক, সবাই তাকিয়ে আছে, এটা জাস্ট একটা সিনেমা, রিয়েল লাইফ না। আপনি তো পাথর, আপনি বুঝবেন না কত কষ্ট হচ্ছে ওদের। সিনেমা শেষ করে ফেরার সময় আকাশ ভেঙে বৃষ্টি নামলো। আদির গাড়িটা যান্ত্রিক গোলযোগের কারণে স্টার্ট দিচ্ছে না। অগত্যা অনির্বাণকে ফোন দিতে এসে তার পুরনো বাইকটা নিয়ে পাঠালো। আদি আর ঝিলিক এখন বাইকে। ঝিলিক আদির কোমর জড়িয়ে ধরে। আদি, বৃষ্টিতে ভিজতে কত ভালো লাগছে না? আপনি তো সবসময় এসিতে থাকেন, প্রকৃতির ঘ্রাণ তো পান না। আদি বাইক চালাতে চালাতে হাসলো। প্রকৃতি নাকি আপনার পাগলামি? ঝিলিক, শক্ত করে ধরুন, রাস্তা বড্ড পিচ্ছিল। ধরবো কেন? পড়ে গেলে আপনি তো আছেনই। আচ্ছা আদি, আপনি কি আমাকে সত্যিই সারা জীবন এইভাবেই আগলে রাখবেন? আদি বাইক থামিয়ে ঝিলিকের দিকে তাকালো। বৃষ্টির পানিতে ঝিলিকের মুখটা ধুয়ে যাচ্ছে। আপনি যদি ঝগড়া কমান তবে ভেবে দেখব। ঝগড়া না করলে তো আমাদের প্রেমটা বাসি হয়ে যাবে আদি। এভাবেই খুনসুটি করতে করতে তারা বাড়ি ফিরল। আগামীকাল আদির জন্মদিন। আদি চৌধুরী সাধারণত তার জন্মদিন পালন করে খুব নীরবে। হয়তো কোনো এতিমখানায় অনুদান দিয়ে, অথবা নিজের বিজনেস পার্টনারদের সাথে দামি ডিনারে। কিন্তু ঝিলিক থাকতে সেটা কি সম্ভব? ঝিলিক ঠিক করেছে সে আদির এই জন্মদিনটিকে চিরস্মরণীয় করে রাখবে। ঝিলিক অনিকে আড়ালে ডেকে বলে, শোনো ছোট ভাই, কাল আদির জন্মদিন, আমি চাই একদম ধামাকা কিছু হোক। তোমার ভাই তো সব সময় গম্ভীর হয়ে থাকে, কাল যেন হাসতে হাসতে ওনার পেটে খিল ধরে যায়। ভাবি, ভাইয়া কিন্তু সারপ্রাইজড একদম পছন্দ করে না, বিশেষ করে তোমার ওই পাগলামি মার্কা সারপ্রাইজ হলে তো আর রক্ষে নেই। আরে তুমি দেখো না, তুমি শুধু কাল রাত 12টায় একটা ডিজে বক্সের ব্যবস্থা করো। রাত 12টা। আদি নিজের ঘরে ল্যাপটপে খুব জরুরি একটা প্রেজেন্টেশন তৈরি করছিল। হঠাৎ পুরো বাড়ি কাঁপিয়ে বিকট শব্দে গান বেজে উঠল। হ্যাপি বার্থডে টু ইউ। আদি চমকে উঠে চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো। আদি ঘর থেকে বেরিয়ে চিৎকার করে, হোয়াট দ্য অনি, এই মাঝরাতে বাড়িতে কি ভূমিকম্প হচ্ছে? আদি সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখলো পুরো ড্রয়িং রুমে বেলুন আর লাল নীল ঝালর দিয়ে সাজানো। ঝিলিক একটা বড় বার্থডে ক্যাপ মাথায় দিয়ে আদির সামনে এসে দাঁড়িয়েছে। তার হাতে এক বাটি ভর্তি ময়দা। হ্যাপি বার্থডে আদি, এই নিন আপনার উপহার। আদি কিছু বুঝে ওঠার আগেই ঝিলিক ফু দিয়ে আদির সারা মুখে ময়দা মাখিয়ে দিল। আদি চৌধুরীকে এখন আস্ত একটা আটার বস্তা মনে হচ্ছে। আদি চোখ কসলাতে কসলাতে বলে, ঝিলিক, আপনি কি পাগল হয়ে গেছেন? আমার চোখ নাক সব বন্ধ হয়ে গেছে। এটা কি কোনো সেলিব্রেশন? আরে আদি, আমাদের গ্রামে এইভাবেই আনন্দ করে। আপনাকে তো এখন একদম সাহেব ভূত লাগছে। আদির আগে ঝিলিককে ধরার জন্য তাড়া করলো। ঝিলিক সোফার ওপাশে গিয়ে লুকালো।
আদি তাকে ধরতে গিয়ে ঝিলিকের কোমরে হাত রাখলো। দুজনে নিঃশ্বাসের শব্দ এখন গানের শব্দের চেয়েও জোরালো। আদি ঝিলিকের খুব কাছে গিয়ে তার কপাল থেকে একটু ময়দা নিজের গালে লাগিয়ে দিল। এত পাগলামি কেন করেন ঝিলিক? জানেন না আপনাকে শাস্তি দিতে আমার কতটা কষ্ট হয়? ঝিলিক হেসে দিয়ে রুমে চলে যায়। আদিও তার পেছন পেছন দৌড় দেয়। পরদিন সকালে ঝিলিক আদির জন্য বিশেষ এক নাস্তা বানিয়েছে। সেটার নাম সে দিয়েছে খুশির হালুয়া। আদি টেবিলের সামনে বসতেই দেখলো এক থালা সবুজ রঙের কিছু একটা রাখা। এটা কি? আর এই রংটা এমন কেন? আপনি কি এতে রং মিশিয়েছেন? রং না গো, ওটা পালং শাকের হালুয়া। স্বাস্থ্যের জন্য খুব ভালো। আপনার তো শরীরে রক্তের অভাব, তাই আয়রন দিয়ে বানালাম। আদি এক চামচ মুখে দিয়ে মুখ বিকৃত করে ফেলল। উফ, এটা কি হালুয়া নাকি ঘাস সেদ্ধ? ঝিলিক, আপনি কি চান আমি আজ অফিসে না গিয়ে হাসপাতালে যাই? আমি কত কষ্ট করে বানালাম আর আপনি ঘাস বলছেন? ঠিক আছে, আমি সব খেয়ে নিচ্ছি। ঝিলিক খেতে গেলেই আদি তার হাত ধরে ফেলল। সে চোখ বন্ধ করে পুরো হালুয়াটা খেয়ে নিল, শুধু ঝিলিকের মুখের হাসির জন্য। আদি ভেবেছিল অফিসে গেলে অন্তত শান্তি পাবে, কিন্তু সেখানে গিয়ে সে আরো বড় ধাক্কা খেল। ঝিলিক আগেই আদির সব কলিগদের বলে রেখেছে যে আজ আদির বার্থডে পার্টি হবে। আদির কেবিনে ঢুকতে 100টা বেলুন তার উপর আছড়ে পড়ল। হ্যাপি বার্থডে বস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আপনারা কাজে যান। আদি লজ্জায় লাল হয়ে যায়। ঝিলিক পেছন থেকে পলিথিনে মোড়ানো এক গুচ্ছ রজনীগন্ধা নিয়ে বলে, আরে দাঁড়ান, বস তো এখন কেক কাটবেন। আদি, এই নিন আপনার গিফট। আদি গিফটটা খুলে দেখলো সেটা একটা হাত ঘড়ি নয়, বরং একটা স্মার্ট ব্যান্ড, যার উপর বড় বড় করে লেখা আই লাভ মাই ওয়াইফ। ঝিলিক, আমি কি এটা পরে মিটিং করব? লোকে কি ভাববে? ভাববে। আপনি যে বিবাহিত আর আপনার বউ যে জাদ্রেল, সেটা সবাই জানুক। সারাদিন এত হাসি আর পাগলামির পর আদি ঠিক করলো সে ঝিলিককে নিয়ে একা কোথাও ডিনারে যাবে। সে ঝিলিককে এক নির্জন লেক সাইড রেস্টুরেন্টে নিয়ে গেল। চারদিকে মোমবাতির আলো। বাপ রে আদি, আপনি তো একদম সিনেমার হিরো হয়ে গেছেন। এত আলো কেন? আদি ঝিলিকের হাতটা নিজের হাতের উপর রেখে বলে, ঝিলিক, আজ সারাদিন আপনি আমাকে অনেক জ্বালিয়েছেন, কিন্তু সত্যি বলতে এই জ্বালানোটা না থাকলে আমার জীবনটা আজ মৃত মনে হতো। সত্যি আদি? আদি পকেট থেকে একটা ছোট মখমলের বাক্স বের করে। এটা আপনার জন্য। আমি জানি আপনি হীরা মুক্ত পছন্দ করেন না, তাই আপনার জন্য এই মাটির নকশা করা রূপোর চুড়ি আনলাম। ঝিলিক চুড়িগুলো হাতে পরে আদিদেবের বুকে মাথা রাখলো। লেকের ঠান্ডা বাতাস আর চাঁদের আলোয় আদি ঝিলিকের কপালে আলতো করে চুমু খেলো। আদি, একটা কথা বলবো? বলুন। আপনি কি পরের জন্মে ওই আদি চৌধুরী হয়েই জন্মাবেন, যাতে আমি আবার আপনাকে জ্বালাতে পারি? জ্বালানোর সুযোগ আমি এই জন্মে আপনাকে ছাড়বো না ঝিলিক। আদি হেসে ঝিলিককে জড়িয়ে ধরলো। সকালবেলা আদি তার ড্রয়িং রুমে বসে ল্যাপটপে মেল চেক করছিল। ঠিক তখনই দরজায় বেল বাজলো। ঝিলিক রান্নাঘর থেকে হাতে আটার খামি নিয়ে দৌড়ে এসে দরজা খুলল। সামনে দাঁড়িয়ে এক সুন্দরী তরুণী, পরনে দামি ওয়েস্টার্ন ড্রেস আর চোখে সানগ্লাস। হাই, আদি কি ভেতরে আছে? ও মাই গড, তুমি কি এই বাড়ির নতুন মেয়ে? আদি কি এখন কাজের লোকদেরও এত ক্যাজুয়াল রাখে? ঝিলিক রাগে আটার তালটা প্রায় জেসমিনের গায়ে ছুঁড়ে মারার উপক্রম করে। মেড মানে কি? আমি এই বাড়ির মালকিন। আর আপনি কে? সার্কাস থেকে পালিয়ে আসছেন নাকি? আদি তড়িঘড়ি করে উঠে এসে বলে, জেসমিন, তুমি কতদিন পর ভেতরে আসো? জেসমিন আদিকে জড়িয়ে ধরতে গিয়ে বলে, আদি, হাউ হ্যাভ ইউ বন? আর এই মেয়েটাকে? ও বলেছে ও নাকি তোমাদের বাড়ির বউ। তোমার চয়েস এত অদ্ভুত, কবে থেকে হলো? আরে, ও আমার ওয়াইফ। হোয়াট? মানে এই মেয়েটা কি করে? পরে সব বলবো। এনিওয়ে, অনেক দিন পর পেলাম, চলো গল্প করি। আদি কিছু বলে না। জেসমিন আদির পাশে সোফায় বসে হাত নেড়ে নেড়ে বিদেশের গল্প করছে। ঝিলিক ওদিকে পর্দার আড়াল থেকে মুখ ভেঙাচ্ছে। আদি আর জেসমিনের এই ঘনিষ্ঠতা ঝিলিকের একদম সহ্য হচ্ছে না। সে একটা ট্রেতে করে চা আর বিস্কুট নিয়ে হাজির হলো। ঝিলিক জেসমিন আর আদির মাঝখানে জোর করে বসে পড়ে। এই নিন আদি সাহেব, আপনার চিনি ছাড়া চা। আর ময়না পাখি দিদি, আপনি কি আমাদের দেশের চা খাবেন, নাকি আপনার জন্য ঘাস পাতা সেদ্ধ করে আনবো? ময়না পাখি, আদি তোমার ওয়াইফ কি কথা বলতে জানে না? ইটস সো এম্বারেসিং। আদি ঝিলিককে চোখ দিয়ে ধমক দিয়ে বলে, ঝিলিক, আপনি ভেতরে যান তো। জেসমিন আমার বিজনেস পার্টনারও হতে পারে। আমরা একটা প্রজেক্ট নিয়ে কথা বলছি।
প্রজেক্ট না পিরিত? আমি এখানেই থাকবো। আমার হাতে এই আটা এখনো শুকায়নি, দরকার পড়লে কারো মুখে মেখে দিতে পারি। আদি কিছু বলে না, জানে একে রাগানো মানে বিপদ ডেকে আনা। তারা কথা বলতে লাগলো। ঝিলিক পাশে বসে দেখছে আর লুচির মতো ফুলছে। জেসমিন যখন ওয়াশরুমে নিয়ে গেল, আদি ঝিলিককে এক কোনায় টেনে নিয়ে গেল। আদি রেগে আগুন, কিন্তু ঝিলিকের ডাগর ডাগর চোখের অভিমান দেখে তার রাগ জল হয়ে গেল। আপনি কি শুরু করেছেন ঝিলিক? ও আমার গেস্ট। আপনার এই গ্রাম্য আচরণ আমার ইজ্জত শেষ করে দিচ্ছে। ঝিলিক চোখ ছলছল করে আদির কলারটা ধরে। ইজ্জত বড় নাকি আপনার বউ বড়? ওই মেয়েটা আপনাকে জড়িয়ে ধরেছিল কেন? ওর হাত কি চুলকাচ্ছিল? ওটা স্রেফ একটা ফ্রেন্ডলি হাক। আপনি বড্ড সেকেলে। হ্যাঁ, আমি সেকেলে। আমি আপনাকে ভালোবাসি, তাই আমার হিংসে হয়। আপনি কি আমাকে আর ভালোবাসেন না আদি? আদি ঝিলিকের থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরল। ঝিলিকের চোখে এক বিন্দু জল। আদির বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সে ঝিলিকের কপালে নিজের কপাল ঠেকালো। পাগলি একটা। আমি শুধু আপনারই। জেসমিন আসুক আর যেই আসুক, আদির হৃদয়ে শুধু এই ঝগড়াটে ঝিলিকেরই জায়গা। দুপুরে খাবারের টেবিলে ঝিলিক এক অভিনব চাল চাললো। সে জেসমিনের জন্য স্পেশাল ভর্তা আর তরকারি বানালো, যাতে সে ইচ্ছে করে 10টা নাগামরিচ দিয়ে দিল। জেসমিন আপা, আপনি তো বিদেশে থাকেন, আমাদের দেশি শুটকি ভর্তা খাননি নিশ্চয়ই? এই নিন, এটা আদির খুব প্রিয়। শুটকি ভর্তা? ঝিলিক, আপনি তো জানেন আমি এটা। ঝিলিক আদির পায়ে টেবিলে নিচ দিয়ে লাথি মেরে বলে, খান আদি সাহেব, আপনিও খান। জেসমিনে এক লোকমা মুখে দিয়ে চিৎকার করে উঠল। তার চোখের জল নাকের জল এক হয়ে গেল। সে হাপুস হুপুস করে জল খেতে লাগলো। ওয়াটার ওয়াটার আদি, তোমার বউ কি আমাকে বিষ খাওয়াতে চায়? বিষ না আপা, ওটা হলো দেশি ঝাল। বিদেশে তো শুধু নুন পাউরুটি খান, আর একটু স্বাদ বদল হলো আর কি। বিকেল বেলা জেসমিন চলে যাওয়ার পর আদির হাতে একটা পুরনো ডায়েরি দিয়ে গেল। ঝিলিক আড়ি পেতে শুনল জেসমিন বলছে, আদি, এই ডায়েরিতে আমাদের সেই পুরনো স্মৃতিগুলো আছে, পড়ে দেখো। পুরনো স্মৃতি? তার মানে এদের মধ্যে আগে কিছু ছিল? আজ আসুক দাউদাউ সাহেব ঘরে, ওনার ডায়েরি আমি আজ ছিঁড়ে কুটি কুটি করব। রাতে আদি যখন রুমে ঢুকলো, দেখলো ঝিলিক ডায়েরিটা নিয়ে খাটের উপরে বসে ঘুম মেরে আছে। আমার ডায়েরি আপনার হাতে কেন? ওটা ফেরত দিন। পুরনো প্রেমিকার ডায়েরি নিয়ে খুব স্মৃতিচারণ করছেন। যান, ওনার কাছেই চলে যান, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। আগে ডায়েরিটা খুলেই দেখতেন। ওটা জেসমিন আর আমার না, ওটা আমাদের স্কুলের সবার মেসেজ বুক ছিল। আর জেসমিন আমার পিঠোপিঠি ভাই অনির ক্রাশ ছিল, আমার নয়। অনির ক্রাশ? তবেও আপনাকে জড়িয়ে ধরছিল কেন? ওটা ওর স্বভাব। এখন বলুন, আপনি যে এত নাটক করলেন তার পেনাল্টি কি হবে? আদি ঝিলিককে জানালার কাছে নিয়ে গেল। বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আদি ঝিলিকের চুলে একটা বেলি ফুলের মালা গেঁথে দিল। আপনার শাস্তি হলো আগামী 1 ঘন্টা আপনি কোনো কথা বলবেন না, শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন। 1 ঘন্টা চুপ থাকা তো আমার জন্য ফাঁসির সমান আদি। আদি ঝিলিককে বাহুবন্দি করে জানালার ধারে দাঁড়িয়ে রইল। ঝিলিক বুঝতে পারল সন্দেহ আর হিংসে থাকলেও আদির ভালোবাসার শিকড় অনেক গভীরে। জেসমিনের চ্যাপ্টার বন্ধ হওয়ার পর ঝিলিক এখন পুরো বাড়ির অঘোষিত ডন। তবে তার নতুন মিশন হলো অনি আর জেসমিনের মধ্যে মিল করিয়ে দেওয়া। ঝিলিক বুঝতে পেরেছে অনি মনে মনে জেসমিনকে পছন্দ করে। আদি প্রথমে রাজি না হলেও ঝিলিকের অনর জেদের কাছে তাকে হার মানতে হয়েছে। শুনুন আদি সাহেব, অনির মুখটা দেখেছেন? একদম শুকিয়ে আমসি হয়ে গেছে। আপনি বড় ভাই হয়ে একটু সাহায্য করতে পারেন না? ঝিলি, জেসমিন আর অনি, আপনি কি আগুন আর পেট্রোল একসাথে মেশাতে চাইছেন? আমার শান্ত বাড়িতে আবার তুফান আসবে। তুফানই তো ভালো। এই যে আমি তুফান হয়ে আসলাম বলেই না আপনার এই মরা গাছে ফুল ফুটলো। এখন কোনো কথা না, আজই ওদের বিয়ের কথা হবে। ঝিলিকের ঘটকালিতে শেষ পর্যন্ত জেসমিন আর অনির বিয়ে ঠিক হলো। পুরো বাড়ি সাজানো হয়েছে বর্ণিল আলোয়। বিয়ের অনুষ্ঠানে ঝিলিক একাই 100। সে লাল বেনারসি পরে পুরো বাড়িতে তদারকি করছে। আদি ঝিলিককে এক কোনায় ডেকে বলে, বড্ড বেশি খাটছেন, একটু বিশ্রাম নিন, আপনার শরীর খারাপ করবে। বিশ্রাম পরে হবে, আগে আমার দেবরের বিয়েটা ঠিকঠাক হোক। আচ্ছা আদি, আমাদের বিয়ের দিন আপনার মুখটা কেমন চুন হয়েছিল মনে আছে? মনে থাকবে না? ভয়ঙ্কর এক বিপদে পড়েছিলাম সেদিন, কিন্তু আজ বুঝতে পারছি ওটা বিপদ ছিল না, ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত।
আদি হুট করে সবার সামনে ঝিলিকের হাত ধরে নাচের ছন্দে দুলতে শুরু করলো। আদি চৌধুরী সবার সামনে নাচছে দেখে অনি আর রিনকি চিৎকার করে উঠল। অনির বিয়ের পর আজ রাতে আদি আর ঝিলিক তাদের ঘরে একা। ঝিলিক জানালার ধারে দাঁড়িয়ে চাঁদের আলো দেখছিল। আদি পেছনে এসে দাঁড়ালো, তার হাতে একটা ছোট লাল বাক্স। আজ কিন্তু কোনো ঝগড়া হবে না ঝিলিক, আমি আপনার জন্য একটা বিশেষ কিছু এনেছি। কি এনেছেন? আবার সেই দামি গয়না? আমি কিন্তু ওসব পরি না। না, এটা হলো একজোড়া ঝুমকো, ঠিক যেমনটা আপনি পছন্দ করেন, আর সাথে আছে আপনার প্রিয় কাঁচামরিচ। কাঁচামরিচ? গয়নার বাক্সে কাঁচামরিচ কেন? পাগল নাকি আপনি? কারণ আপনি মরিচের মতোই ঝাল, কিন্তু এই ঝাল না থাকলে আমার জীবনের স্বাদ অপূর্ণ। আজ থেকে আমাদের এই ঝগড়া আর ভালোবাসার চুক্তি চিরস্থায়ী। ঝিলিক লঙ্কাটা হাতে নিয়ে আদির দিকে তাকালো, তার চোখে দুষ্টুমি। সে একটা মরিচ কামড়ে দিয়ে অর্ধেকটা আদির মুখের সামনে ধরলো। খাবেন? দেখি আমার ভালোবাসা কতটুকু সহ্য করতে পারেন। হোয়াট দ্য ঝিলিক, আপনি কি চান আমার কাল সকালে পেট খারাপ হোক? বলুন ঝিলিক, তুমি পৃথিবীর সবচেয়ে দামি বউ। আদি কাঁচামরিচটা একটানে কেড়ে নিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দিল। ওটা বলার দরকার নেই, কারণ আপনি দামি না, আপনি অমূল্য, আর আপনাকে সহ্য করা মানেই হলো জান্নাত পাওয়া। আদি ঝিলিককে পাজাকোলা করে বিছানায় নিয়ে গেল। ঝিলিক হাসতে হাসতে আদির বুকে মুখ লুকালো। কয়েক মাস পরের এক সকাল, আদি ল্যাপটপে কাজ করছে আর ঝিলিক এক বাটি মুড়ি আর চানাচুর নিয়ে আদির দামি সোফায় বসে আয়েশ করে খাচ্ছে। ঝিলিক, সোফায় চানাচুর ফেলবেন না, ওটা ইতালিয়ান ফেব্রিক। রাখুন আপনার ইতালি, এই নিন এক লোকমা খেয়ে নিন। আপনি কোনোদিন বদলাবেন না ঝিলিক। বদলালে কি আর আপনি আমাকে ভালোবাসতেন আদি সাহেব? আদি ঝিলিকের গালে আলতো করে একটা চুমু খেলো। বাইরে পাখি ডাকছে, রোদ খেলা করছে। আদি আর ঝিলিকের জীবনের প্রতিটা খুনসুটি যেন আমাদের শিখিয়ে দেয় যে ভালোবাসা মানেই শুধু রোম্যান্স নয়, মাঝে মাঝে একটু একটু ঝগড়া আর পাগলামিও সম্পর্কের প্রাণ হয়ে ওঠে। আশা করি আদি ঝিলিকের এই সফর আপনার ভালো লেগেছে। সমাপ্ত।